প্রথম কথা এবং একমাত্র কথা যেটা সেটা হচ্ছে যে ইনশাল্লাহ কালকে পরীক্ষা সবচেয়ে সহজ হবে ইনশাল্লাহ। মানে যতগুলো সাবজেক্টে পরীক্ষা দেবা যেই বিভাগে আসো, সায়েন্স আর্টস কমার্স যেখানে আসো, ইনশাল্লাহ কালকে পরীক্ষা সবচেয়ে সহজ হবে। প্রথম কথা এটা। কারণ হচ্ছে যে যেহেতু মানে নতুন সিলেবাস, সো আশা করি যে মানে যা যা পড়ছি আমরা, মানে যেভাবেই পড়ছো এর বাইরে কিছুই আসবে না। সো কনফিডেন্ট থাকবে, এক নম্বরের প্রশ্ন কমন পড়বে কালকে ইনশাআল্লাহ। সো এরপরের কাজ হচ্ছে নিজেকে জাস্ট এই শেষ মুহূর্তে, আজকে রাত কালকের দিন সারাটা সময় নিজেকে জাস্ট একটু কনফাইন করা যে প্যাসেজগুলো একটু পড়ছে কিনা, আর একটু বেশি প্র্যাকটিস করতে পারি কিনা, কোনো ধরনের টেনশন ছাড়া জাস্ট র্যান্ডমলি এগুলো একটু দাগায় যাবা, ঠিক আছে? প্র্যাকটিস শিট যা যা দিছি ওগুলোকে আরেকবার একটু মডিফাই করে আমি এক জায়গায় একটু দিয়ে রাখবো। সো ওগুলো একটু দেখতে থাকবো আজকের ক্লাসের পরে। আমি চেষ্টা করবো আজকের ক্লাসের সবগুলো টপিকে যে কটা ইম্পর্টেন্ট গো থ্রু করা এবং তোমাদের মাথায় মনে করায় দেওয়া যে এই পড়ছিলাম আমরা, নতুন কিছুই পড়ার দরকার নেই। আসো ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু টেস্ট পেপার সলভিংয়ের জায়গা থেকে শুরু করতেছি, আমি বেছে বেস্ট কয়েকটা কলেজে যা আমরা পড়ছি তার মধ্যে থেকে কী দিছে প্যাসেজ এগুলো একটু দেখার চেষ্টা করছি। গ্রেটা থুনবার্গ থেকে আসছে, ভেরি রিসেন্টলি পড়ছি আমরা গ্রেটা থুনবার্গ, রাইট? একদম মানে যারা পেট বেঁচে ছিল একদম শেষের দিকে এসে আমরা গ্রেটা থুনবার্গ পড়ছিলাম। আরেকবার একটু পড়বো কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এগুলো তোমাদের হাতেই ছেড়ে দিব। দেন একবারে শেষে যেয়ে আমরা আবার হচ্ছে সামারি এবং কি বলে এটাকে ফ্লোচার্টগুলোকে একটু দেখবো। চলো। সো প্রথমে গ্রেটা থানবার্গ বা থুনবার্গ, ওর দেশের নাম উচ্চারণ অনুযায়ী এটা হচ্ছে থুনবার্গ, বাট আমাদের আজকে এত মাথা ব্যথা নেই, আমরা থানবার্গ পড়ি আর থুনবার্গ পড়ি, হোয়াট এভার ইট ইজ। ইজ অ্যান ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। তাহলে তার পরিচয় হচ্ছে, কালকে যদি প্রশ্ন আসে আমি প্রশ্নের জায়গাগুলোকে মার্ক করবো, যদি এমসিকিউতে আসে, তাহলে সে হচ্ছে একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, যেটা সুইডেন অবস্থিত, 2003 সালে। When she was 8, she started learning about climate change. কত সালের ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানা শুরু করছে? ক্লাস 8 যখন ছিল, তার মানে সরি ক্লাস 8 না, যখন তার বয়স ছিল 8 বছর তখন থেকে। দ্য মোর শি লার্ন দ্য মোর ব্যাফল শি বিকেম। ব্যাফল ওয়ার্ডটাকে আমরা সবাই চিনি, বিস্তারিত ক্লাসে পড়াইছি, আজকে খুব একটা ধরবো না। ব্যাফল মানে হচ্ছে হতবুদ্ধ হওয়া, কোনো জায়গায় যদি থাকে ব্যাফল মানে হচ্ছে পারপ্লেক্সড হওয়া, কনফিউজড হওয়া, এই ধরনের অর্থ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? অ্যান্ড শি বিকাম ওয়াই সো লিটল, শি বিকাম অ্যান্ড as to why so little was being done about it. সে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করছে যে কেন এটা সম্পর্কে এত কম কাজ করা হয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে এই জায়গা থেকে যে কেন তিনি ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে ওয়ারিড ছিলেন, যখন তিনি জানা শুরু করছেন তখন তিনি বুঝছেন, তিনি সারপ্রাইজড হয়েছেন, তিনি খুব পারপ্লেক্সড হয়েছেন, তিনি খুব কনফিউজড হয়ে গেছেন যে কেন এটা সম্পর্কে এত কম কাজ পৃথিবীতে করা হয়েছে। আমি কি একমাত্র যে ফেসবুকে ভিডিও দেখতে পারতেছি না নাকি ঝামেলা কি? ওকে, নাও আই ক্যান সি। ঠিক আছে ফেসবুকে দেখতে পাচ্ছি এখন। ওকে ঠিক আছে। জামান, so at the age of 11 Greta became so sad about climate change that she temporarily stopped speaking. সে কথা বলা বন্ধ করে দিয়েছিল যখন তার বয়স 11 ছিল। Greta has Asperger's syndrome. এই সিনড্রোমটা বা এই রোগটা, এটা একটা সিনড্রোম মানে হচ্ছে যে কোনো জিনিসের সমস্যা। অ্যাসপারজার সিনড্রোম হচ্ছে এমন একটা কন্ডিশন, দেয়াই আছে, প্রশ্ন থাকতে পারে কালকে, দেয়াই আছে আ কন্ডিশন দ্যাট অ্যাফেক্টস হাউ পিপল সোশ্যালাইজ, যে কীভাবে মানুষ সোশ্যালাইজ করবে, সামাজিকীকরণ কীভাবে করবে। মানে কি, খুব ছোটোবেলায় 8, 9, 6, 7, 8 পড়ছে সামাজিকীকরণের সংজ্ঞা। সামাজিকীকরণের সংজ্ঞা হচ্ছে যখন মানুষ সোশ্যালি কীভাবে বিহেভ করবে। আমি তোমার ধরো মেন্টর, টিচার, বড় ভাই, তুমি আমার সাথে কি বিহেভ করবা, তুমি আমার টিচার, তুমি আমার স্টুডেন্ট, ছোটো ভাই ছোটো বোন, তোমার সাথে আমি কি বিহেভ করবো, তোমার বাবা মার সাথে তুমি কি বিহেভ করবা, বন্ধুর সাথে কি বিহেভ করবা, যে কোনো সামাজিক সমস্যায় তোমার অবদান কী হবে, স্কুলে গেলে তুমি কীভাবে কাজ করবা, মসজিদ মন্দিরে গেলে তুমি কীভাবে বিহেভ করবা, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে সামাজিকীকরণের ওয়ে, সোশ্যালাইজেশনের ওয়ে। সো এইটা তার বন্ধ হয়ে গেছিলো এমন একটা সিনড্রোমের কারণে বা সমস্যার কারণে, জটিলতার কারণে, সেটা হচ্ছে অ্যাসপারজার সিনড্রোম। এইটা গ্রেটার ছিল যে সে আস্তে আস্তে মানে কথা বলতে ভয় পাইতো, মানুষের সাথে কথা মিশতে ভয় পাইতো, তার উপরে আবার সোশ্যাল মানে এই যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে যত বেশি জানতেছে তত তার ভয় আরও বাড়তেছে পৃথিবী সম্পর্কে। বাট গ্রেটা ভিউজ হার কন্ডিশন অ্যাজ পজিটিভ, কলিং ইট হার সুপার পাওয়ার। কিন্তু গ্রেটা কী করছে, এই যে সীমাবদ্ধতাকে, লিমিটেশনটাকে, সেটাকে স্যার সুপার পাওয়ারে কনভেন্ট করছে, সুপার পাওয়ারে কী বলে এটাকে, যে চেঞ্জ করছে, ঠিক আছে? কী করলো সে, টার্ন করছে যে শি সেড ইট হেল্প হার সি দ্য ওয়ার্ল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সে পৃথিবীটাকে পজিটিভ নেগেটিভের বাইরে কোনো গ্রে এরিয়া তার ছিল না। দেয়ার ওয়াজ নো গ্রে এরিয়া ওয়েন ইট কামস টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সে আর কোনো ফাঁক ফোকর দেখে না। সে দেখছে পৃথিবী এক, মানুষ পুঁজিবাদী সমাজের মতো করে এটাকে ব্যবহার করতেছে, 2, কেউ না কেউ সাফার করতেছে, এর মাঝখানে কোনো মানে আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এটাকে সে দেখা শুরু করছে। ইন অগাস্ট 28, 2018 মানে 2018 অগাস্টে গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশন। তাহলে প্রশ্ন আসতে পারে কখন সে অ্যাকশন নেওয়া শুরু করছে? 2018তে। ইনস্টেড অফ গোয়িং টু স্কুল শি মেড আ লার্জ সাইনবোর্ড
যেখানে লেখা ছিল স্কুলস ফর ক্লাইমেট, মানে স্কুল স্ট্রাইক, এটা তার ভাষায়, তার দেশের ভাষায় স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, তার মানে ক্লাইমেটের জন্য স্কুল বন্ধ, এইটা তিনি শুরু করলেন লার্জ একটা সাইনে। তোমরা গুগলে পাবা, বইয়ের মধ্যে দেখবা যে একটা সাইন দেওয়া আছে, চাইলে ইউনিটটা দেখতে পারো, ইউনিট 12। অ্যান্ড calmly sat down outside the Swedish parliament. পার্লামেন্টের সামনে বসে পড়লো। ইমাজিন করো যে তোমাদের কেউ যদি এখন কলেজ বাদ দিয়ে, কালকে পরীক্ষা বাদ দিয়ে এটা করো, ওইটাই হচ্ছিল আর কি। আর এইম টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং। সে চাইছিল যে পলিটিশিয়ানরা এইটা নোটিস করুক যে তিনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছেন। গ্রেটার স্ট্রাইক ওয়াজ পিকড বাই দ্য সুইডিশ মিডিয়া। সুইডিশ মিডিয়া এটাকে পিক করছে। কেন পিক করছে? দ্য ওয়ার্ডস, মানে কারণ যেহেতু একটা বাচ্চা মেয়ে পার্লামেন্টের সামনে বসে গেছে, খুব স্বাভাবিকভাবে মিডিয়া এটাকে ফোকাস করবে। আচ্ছা, দেন দ্য ওয়ার্ড স্টার্ট টু স্প্রেড, আস্তে আস্তে কথা ছড়াইতে থাকলো, এদিক থেকে ওইদিকে সব কিছু ছড়াইতে থাকলো। সুন এনাফ tens of thousands of students from around the world join her Fridays for Fortune। এই হ্যাশট্যাগ ব্যবহার করে এমসিকিউ থাকতে পারে এখান থেকে। কোন কোন জায়গা থেকে এমসিকিউ থাকবে আমি সেগুলো আলাদা করে মেনশন করে দিচ্ছি। কোন কোন জায়গা থেকে কালকে, মানে আজকে যেসব ডেমো প্রশ্ন আছে এগুলো আমরা আসলে ধরবো না, তোমরা জাস্ট মূল জায়গাটা ধরতে পারছো কিনা প্যাসেজের, এটাই হচ্ছে ব্যাপার। সো এখান থেকে থাকতে পারে ফ্রাইডে ফর ফরচুন, এইটাকে এক্সপেক্ট করতে পারে। স্কিপিং দ্য স্কুল ফর ফ্রাইডে, প্রোটেস্ট অ্যাগেন্স্ট ক্লাইমেট চেঞ্জ। এইটাই যদি, এই প্রশ্নটাই যদি কালকে এমসিকিউ না এসে ব্রড কোশ্চেন আসে, মানে কি বলে এটাকে, শর্ট কোশ্চেন অ্যান্সারিং আসে, তাহলে এটা আসবে যে ফ্রাইডেজ ফর ফরচুনের মিনিং কী ছিল। মিনিং ছিল এইটাই যে বাচ্চারা বিভিন্ন বাচ্চারা কী করতেছিল, স্কুল গোয়িং বাচ্চারা স্কিপ করতেছিল ফ্রাইডে টু প্রোটেস্ট অ্যাগেন্স্ট ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের এগেনস্টে তারা ফ্রাইডে স্কুল প্রোটেস্ট করতেছিল। তোমার আমার কাছে একটু কনফিউশন মনে হতে পারে যে ফ্রাইডেতে তো স্কুল ছুটিই থাকে না, ওদের ছুটি থাকে অ্যাকচুয়ালি সানডে। ওদের ডে অফ কবে? সানডেতে হচ্ছে ওদের ডে অফ। হ্যাঁ, সানডে হচ্ছে উইকেন্ড ওদের, স্যাটারডে এবং সানডে এই দুইটা দিন হচ্ছে ওদের উইকেন্ড। সো ফ্রাইডেতে নর্মালি ওরা স্কুল করে, সব কিছুই খোলা থাকে, সেটা বন্ধ হচ্ছিল বা ওরা সেটাকে স্ট্রাইক করতেছিল, ঠিক আছে। ইন মার্চ 9, 2019, 19 মার্চে ক্লাইমেট campaigners across the world inspired by Greta came together to coordinate the first global strike for climate. প্রথমবার 2019 সালে গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট তৈরি হলো, যে পৃথিবীর প্রথম ক্লাইমেট স্ট্রাইক করলো সবাই মিলে। 1.6 মিলিয়ন পিপল 25টা দেশ থেকে ইন্সপায়ার্ড হয়েছে কার মাধ্যমে? এই যে আমাদের গ্রেটা থুনবার্গের মাধ্যমে। তারা এসে এই স্ট্রাইকটা করলো প্রথমবার 2019 সালে। Since her strike began, Greta's life has become whirlwind. একদম আমূল পরিবর্তন হয়ে গেল। শি ইজ গিভেন রাউজিং স্পিচ টু পলিটিশিয়ানস ইন ইউকে পার্লামেন্ট, প্রোটেস্টার্স অ্যান্ড মোর। সে আস্তে আস্তে কথা বলতে থাকলো কিভাবে গ্রেটার লাইফ কিভাবে পরিবর্তন হয়েছে। যদি এই শর্ট কোশ্চেন থাকে গাইজ, আমরা দেখবো যে তিনি বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট, বিভিন্ন পলিটিশিয়ানদেরকে, ট্রাম্পের সাথে তার একটা বিশাল মানে আই কন্ট্যাক্ট ছিল, এটা একটা হেভি ছিল তখন, তোমরা তো ছোট মনে হয় তখন 6-7-এ পড়ো। ইউকে পার্লামেন্টে তিনি কথা বলছেন এবং বিভিন্ন প্রোটেস্ট্যান্টদের মাঝখানে তিনি স্পিচ দিচ্ছেন। মানে তার ভিশন কি, তার এইম কি, ক্লাইমেট নিয়ে তার সংখ্যার জায়গায় কোথায়, সম্ভাবনার জায়গায় কোথায়, সমস্যা সমাধানের জায়গায় কোথায়, সেগুলো নিয়ে কথা বলছে। শি অ্যাপিয়ার্ড ইন দ্য ডকুমেন্টারিজ অ্যান্ড হ্যাড লোডস অফ বুকস অ্যান্ড আর্টিকেলস রিটেন অ্যাবাউট হার। প্যাসিভ হয়েছে, তাহলে তার রিকগনিশন তিনি কিভাবে পাইছেন যদি বলি, তাইলে আমরা বলবো এই জিনিসগুলা, যে তাকে নিয়ে ডকুমেন্টারি হয়েছে, বিভিন্ন আর্টিকেল এবং বই লেখা হয়েছে। She has been nominated for Nobel Prize, তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করা হয়েছিল। ইন মার্চ থেকে অগাস্ট 2019 গ্রেটা ট্রাভেল, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আসবেই কালকে, এইখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি থাকবে, যেহেতু নতুন গল্প এবং ইম্প্যাক্ট ফেলতে পারে এমন একটা গল্প, খুব সম্ভাবনা আছে যে এই প্যাসেজটা কালকে আসতে পারে। যদি আসে তাহলে এইটা অবশ্যই আসবে যে গ্রেটা ট্রাভেল করছিল একটা সোলার পাওয়ার দেওয়া বোটে এবং উইন্ড মানে বাতাসের সাহায্যে চলে এবং শুধুমাত্র সৌরবিদ্যুৎ চালিত একটা বোটে পলিমাউথ ইউকে থেকে নিউ ইয়র্কে, বিশাল জার্নি, আটলান্টিক পাড়ি দিতে হয়েছে তাকে। ইউকে হচ্ছে যুক্তরাজ্য, সেইখান থেকে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে গেছেন, এমন একটা ইউএসএতে এমন একটা জার্নি যেটা 15 দিন লাগছে তার, কিন্তু এই 15 দিনে সে কোনো তেল খরচ করে নাই, কোনো মানে অন্যান্য কয়লা ইঞ্জিন বা হাবিজাবি কিছুই খরচ করে নাই, ধোয়া উঠছে এমন কোনো কিছুই করেন নাই উনি। নর্মালি একটা পাওয়ার কি ছিল, সোলার পাওয়ার উইন্ড, সৌরবিদ্যুৎ চালিত দিয়ে তিনি আগে গেছেন। তার মানে মানুষকে এটা বুঝাইতে চাইছেন যে ভাই চাইলে কোনো কিছু মানে নষ্ট না করেও আগানো চাই। ওকে, আর প্যাশনেট স্পিচ, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এমটি ওয়ার্ডস। এইটা একটা বিখ্যাত কথা, তার একটা উক্তি যে তোমরা আমাদের শৈশবকে কেড়ে নিছো। কিভাবে? কোনটা দিয়ে দাগ দেবে বাবা? তোমরা আমাদের শৈশবকে কেড়ে নিছো। ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড উইথ ইউর এমটি ওয়ার্ডস। এইটা তোমরা আমাদের শৈশবকে কেড়ে নিছো
উই আর ইন দ্য বিগিনিং অফ ম্যাক্স এক্সটেনশন, আমরা বিলুপ্ত হওয়ার পথে। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট মানি, ফেরি টেলস অ্যান্ড ইটার্নাল ইকোনমিক গ্রোথ। তোমরা শুধু এই তিনটা নিয়ে কথা কইতে পছন্দ করো, টাকা, ফেরি টেলস অ্যান্ড ইকোনমিক গ্রোথ, যে আমরা আগাচ্ছি অর্থনৈতিকভাবে। এইটা বলে বলে তোমরা আমাদের শৈশবকে চুরি করে নিছো, আমাদের স্বপ্নগুলোকে চুরি করে নিছো। হাউ ডেয়ার ইউ, এইটাই ছিল তার সেই লুক যেটা সে ডোনাল্ড ট্রাম্পকে দিছিল। এই কথাগুলা হ্যাজ ড্রন অ্যাটেনশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। থানবার্গ was known for the changing how people think and act about climate change. Her impact is called Greta effect, যেইটা দিয়ে আমাদের প্যাসেজের মেসেজটা ছিল যে তার এই আচরণগুলাই, তার এই অ্যাক্টিভিটিগুলাই মানুষকে চিন্তা করতে শিখাইছে নতুন করে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে। এবং এই ইম্প্যাক্টটাকেই বলা হয় গ্রেটা ইফেক্ট। যে গ্রেটা যা শুরু করছিল এটা এত বেশি ছড়াইছে যে ইফেক্টটাকে আমরা বলা শুরু করছি হচ্ছে গ্রেটা ইফেক্ট। প্রশ্ন এখান থেকে শর্ট কোশ্চেন আসবে যে হোয়াট ইজ গ্রেটা ইফেক্ট, এক্সপ্লেন করবা এইভাবে। ইট ওয়াজ অ্যান ইফেক্ট নোন অ্যাজ Greta Thunberg's activity or aim or initiative which was known for changing the people, how people think about climate and other. ঠিক আছে। গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্ক। রোজা পার্ক ছিলেন একজন সিভিলিয়ান রাইট অ্যাক্টিভিস্ট। এইখান থেকে সর্বোচ্চ এমসিকিউ আসবে, এসকিউ আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, রোজা পার্ক কে ছিলেন একজন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট, অনেক আগে 1950s দিকে বলা আছে। গ্রেটেস্ট ইন্সপিরেশন ছিলেন ইন দ্য 1950s। রোজা পার্ক সিভিল রাইট মুভমেন্ট দ্যাট ইমপ্রুভ দ্য লাইভস অ্যান্ড ট্রিটমেন্টস অফ মিলিয়ন্স অফ আফ্রিকান আমেরিকানস। শত শত লাখো লাখো হাজারে হাজারে আফ্রো আমেরিকান লোকের সিভিল রাইট ওন করে দিয়েছিল রোজা পার্কের এই আন্দোলন বা এই মুভমেন্ট। সেটা থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন গ্রেটা থানবার্গ। গেল, এবার আসো প্রশ্নগুলোতে। প্রশ্ন জাস্ট নর্মাল, এগুলো একটু তোমরা দেখবা, মানে এগুলাই যে আসবে, যেহেতু এটা রাজুকের প্রশ্ন, আমি খুব বেশি এটাতে ভ্যারি করতেছি না। তোমরা জাস্ট এইখান থেকে যেগুলো পড়াইছিলাম ওগুলো দেখবা, বই দেখবা, এনাফ। তোমার কাছে যদি কিছু থাকে ওটা দেখে নিবা আর এটাকে একটু করে নিবা। প্রশ্নগুলো এখানে খুবই ইম্পর্টেন্ট হইতে পারে, জাস্ট একবার করে দেখে নেও। ওয়াই ডাজ গ্রেটা ক্রিটিসাইজ দ্য গ্লোবাল পলিটিশিয়ান লিডার্স? কারণ কি? তারা ফাঁকা বুলি আর আইছে, ঠিক আছে? তারা সবসময় ফেরি টেল শুনাইছে, তারা ইকোনমিক গ্রোথের কথা শুনাইছে, ঠিক আছে? ইকোনমিক গ্রোথের কথা শুনাইছে, শোনায় কি করছে? এগুলা করে দে স্টোল এভরিথিং, এর মাধ্যমে দে স্টোল এভরিথিং ফ্রম আস, এবং তাতে করে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেটের যে এই দশা, গ্লোবাল ওয়ার্মিং, সেগুলো হচ্ছে। What type of movement is Friday for Fortune? দেখো আসছে ফ্রাইডে ফর ফরচুন মানে কি? হাউ ডাজ গ্রেটা অর্গানাইজড ইট? ফ্রাইডে ফর ফরচুন মানে কি? ওই যে বাচ্চারা স্কিপ করতেছিল স্কুল, যেটার মাধ্যমে তারা প্রোটেস্ট করতেছিল এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। গ্রেটা কীভাবে অর্গানাইজ করছে? প্রথম সে সুইডিশ পার্লামেন্টের সামনে ওই কথাটা লিখে দিবা, স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, ওই ভাষাতেই লিখবা বা ট্রান্সলেটও করে দিবা, তাহলে একটু প্রশ্ন বড় হয়, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? হোয়াট ইজ অ্যাসপারজার সিনড্রোম? এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে কিভাবে মানুষ সোশ্যালাইজ করবে এটা এফেক্টেড হয়। গ্রেটা এটা প্রবলেম ছিল। হাউ ডাজ গ্রেটা কনসিডার ইট? সুন্দর প্রশ্ন, এটাতেই দুইটা প্রশ্ন হইতে পারে। রাজুকে এটাকে একটা প্রশ্ন করছে। গ্রেটা এটাকে ট্রান্সফার করছিল তার সুপার পাওয়ার হিসাবে। হ্যাঁ, গ্রেটা এটাকে আস্তে আস্তে তার এই প্রবলেমটাকে সে সুপার পাওয়ারে ট্রান্সফার করছিল। হাউ ডাজ গ্রেটা থানবার্গ রিসিভড অ্যান্ড অ্যাজিউমড বাই দ্য ওয়ার্ল্ড, অ্যাসেসড বাই দ্য ওয়ার্ল্ড? কীভাবে রিসিভড হয়েছিল? গ্রেটা তার একটা এফেক্ট তৈরি করছিল, যেটাকে আমরা বলতেছি গ্রেটা ইফেক্ট। এত ম্যাসিভভাবে ইম্প্যাক্ট করছে, এবং পৃথিবী কী করছে? সারা পৃথিবীর মানুষ, ওভার 1.6 মিলিয়ন পিপল, এই যে এইটা ইন্সপায়ার্ড বাই গ্রেটা, 1.6 মিলিয়ন পিপল 125 কান্ট্রি থেকে প্রথমবার ওয়ার্ল্ড গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেটকে শুরু করতে পারছিল, বা এটা প্রথম ইনিশিয়েট হয়েছিল। সো এইটা তার অ্যাসেসমেন্টের জায়গায় পড়ে। আর হচ্ছে গ্রেটাস লাইফ বিকাম বলে, এইটারে তাহলে ওইখান থেকেই দিবা, যে তিনি কী কী রাউজিং স্পিচ দিছেন অ্যাজ ইট ইজ, এইখান থেকে শুধু তুলে দিবা এই, ঠিক আছে? সো এই প্যাসেজ যদি এখান থেকে আসে, রাইটিংয়ের জন্য কিছু সাজেশন নাই, সবই পড়াই দেবো আজকে। রাইটিংয়ের পার্টও পড়াই দেবো ইনশাল্লাহ। চলো তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা আসো এবার যাই আমরা, এবার চলে যাই পরেরটা। ঢাকা কলেজে একটা আসছিল সিভিক এঙ্গেজমেন্ট, ইউনিট কত এটা? ইউনিট 1 এবার 2, ঠিক আছে? সিভিক এঙ্গেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট, ইস্যু অফ পাবলিক কনসার্ন, ক্রুশাল ইন সিভিক, প্যাসেজের মাঝখান থেকে দিছে। সিভিক এঙ্গেজমেন্টে পাবলিকের কনসার্নগুলো ভেরি ক্রুশাল। তাহলে ক্রুশাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে নেসেসারি, খুবই ভ্যালিড, এই জিনিসগুলো ওয়ার্ডগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ। প্রশ্ন এইখান থেকে আসবে যে সিভিক এঙ্গেজ কাকে ইনক্লুড করে, ঠিক আছে? এইটুকু হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট অ্যাড করে, যে এটা এমন একটা জিনিস যেটা ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ অ্যাক্টিভিটিসকে ইনক্লুড করে টু প্রোটেক্ট
সোশ্যাল ইন্টারেস্ট বা পাবলিক ইন্টারেস্ট এবং যেই ওয়েতে কমিউনিটি তার নিজেকে দেখে এইটাকে চেঞ্জ করে দেয়। আমি ক্লাসে যখন পড়াইছি তখন 24-এর বিপ্লব দিয়ে পড়াইছি যে আমরা 18 বছর 17 বছর আমাদেরকে যেভাবে দেখতাম, মাত্র এক মাসে, সিন্স ইটস জুলাই 4th, সো এই এক মাসে আমরা আমাদের ভিউকে চেঞ্জ করে দিয়েছিলাম যে আমরা চাইলেই হই বলতে পারি এবং বললে স্বৈরাচার সরে যায়। সো এই যে ভিউ পয়েন্ট আমরা চেঞ্জ করছি, পয়েন্ট অফ ভিউ, এটাই হচ্ছে সোশ্যাল সিভিক এঙ্গেজমেন্ট। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং এনি আনজাস্ট ডিসিশন, পড়ছি লোকাল মিউনিসিপ্যালিটি such as raising tax and act might work against people's interest, you are civically engaged and your action is considered as civic engagement. তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা। আর প্রথম পরেরটা হচ্ছে এইটুকু হচ্ছে যদি এক্সাম্পল চাই, ঠিক আছে, ফর এক্সাম্পল থেকে এইটুকু টানবা, আর বাকিটুকু হচ্ছে উপর হচ্ছে কি বলে এটাকে যে এক্সপ্লেনেশনের জায়গায় যদি বলে যে কীভাবে সিভিল এঙ্গেজ হয় তাহলে এটা দিবা, আর হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট তাহলে প্রথমটুকু দিলেই এনাফ, পরে একটু সংখ্যা চাইলে তুমি দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়ে সাচ অর্গানাইজিং র্যালিজ, কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেঞ্জ, প্রোটেক্টিং, রাইটিং পিটিশনস, blah blah, যা যা পড়ছে এগুলা। You can also help control in traffic front of school, help children to cross roads, work in team to clean the park or sea beach. You can also give some services to elderly people. These are example of civic engagement. What you do directly affects community. যদি প্রশ্ন এইখান থেকে করে যে কিভাবে আমাদের সিভিক এঙ্গেজমেন্ট কমিউনিটিকে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে, এইটুকু প্রশ্ন করলে তখন অবশ্যই এইটুকু অ্যান্সার করবা, ঠিক আছে। যদি এইটুকু আসে দেন আমরা হচ্ছে সুন্দর করে এই অংশটুকুকে অ্যান্সার করব। ক্লিয়ার? এইটুকুকে আমরা হচ্ছে তখন অ্যান্সার করব। ওকে, এটুকু একটু মার্ক করে রাখলাম। চলো, when civic engagement is part of academic program, the learner's engagement is assessed following the scale. It is called service learning. প্রশ্ন এখান থেকে হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ সার্ভিস লার্নিং, তখন আমরা কি অ্যান্সার করবো? সার্ভিস লার্নিং মানে হচ্ছে এইটাই যে যখন এটা একাডেমিক প্রোগ্রামের পার্ট হয় এবং লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড ফলোয়িং স্কেল, যেটাকে একটা মাত্রা ধরে ধরে সেটাকে অ্যাসেস করা হয়, তখন আমরা সেটাকে কি বলবো হচ্ছে, আমরা এটাকে বলবো হচ্ছে সার্ভিস লার্নিং। ওকে, ইট ইমপ্রুভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিল লার্নড ইন স্কুল classroom and making complete plan of action. Example key, preparing budget, start process of implementation, involving people, activating or operational strategies, এইটা ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে উদাহরণ যে সিভিক এঙ্গেজমেন্ট যখন কি হয়, এইটুকু দিবা, সিভিক এঙ্গেজমেন্ট যখন একাডেমিক হয় তখন এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। when civic engagement is spontaneous but irregular, it is not a part of academic call, এইটারে বলা হচ্ছে ভলেন্টারিজম। তাহলে ভলেন্টারিজম কোনটাকে রিফ্লেক্ট করতেছে একটু কল্পনা করো, ইমাজিন করো, ভলেন্টারিজম অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করতেছে এই সব জিনিসগুলোকে হচ্ছে ভলেন্টারিজম রিফ্লেক্ট করতেছে। এই যা যা এতক্ষণ পড়ছি এইটাই হচ্ছে ভলেন্টারিজম হিসেবে থাকবে। ক্লিয়ার? এটা সবার কাছে? তো এই প্যাসেজ যদি আসে, আশা করি যে এখান থেকেও অ্যান্সার করা খুব ইজি হবে, মানে কোনোটাই কঠিন না এবং কোনো কঠিনই আসবে না কালকে ইনশাল্লাহ। আসলে আমাদের কপাল খারাপ, কিন্তু আশা করি আল্লাহ আমাদের সাথে থাকবেন, সাহায্য করবেন। ওকে, চলো তারপরেরটা। তাহলে এইখান থেকে যদি প্রশ্নগুলো আসে, দেখো কীভাবে আসছে। কনসার্ন শব্দের অর্থ কী, অ্যাক্ট রেফার কী করছে, স্পন্টেনিয়াস শব্দের অর্থ কী, স্ট্র্যাটেজি শব্দের অর্থ কী, কীভাবে আমরা হেল্প করবো স্টুডেন্টদেরকে, এটা কি এটা ভলেন্টারি টাস্ক হবে নাকি সোশ্যাল অ্যাক্টিভিটি হবে নাকি রেসপন্সিবিলিটি হবে? তাহলে ভলেন্টারি টাস্ক, কারণ এখানে বলে দিছে যে ভলেন্টারিজম বলে, এইখানের মধ্যে এই যে হেল্প চিলড্রেন অ্যাক্রস দ্য রোড, এই জিনিসগুলো দিছি আমরা। সো জাস্ট প্যাসেজের ভেতর থেকে আসবে, চুপচাপ দেখে কয়েকটা প্র্যাকটিস করে যাবা, বই থেকে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ ভালো হবে। আসো, হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট মিন, তাহলে কোত্থেকে দিব? ডিরেক্ট প্যাসেজ থেকে তুলে বলবো যে ভাই এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। আমরা চাইলে একটু ব্যাখ্যাও করে দিতে পারবো, না দিলেও আমাদের কোনো সমস্যা নাই। হাউ ক্যান ইউ প্রোটেস্ট এগেইনস্ট আনজাস্ট, কীভাবে করতে পারি? এক্সাম্পল চাইছে ভাই, তাই না? এই যে এইসব জায়গা থেকে, এই যে আনজাস্ট কীভাবে সিভিক্যালি এঙ্গেজ ডিরেকশন, প্রোটেস্ট ক্যান বি ডান কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেঞ্জ, রাইটিং পিটিশন, র্যালি, এই জিনিসগুলোকে আমরা অর্গানাইজ করে করতে পারবো। তাহলে আমরা এখানে এই জিনিসগুলোকে অ্যাড করে দেবো, 1 2 3 4টা জিনিস, ঠিক আছে? এই 4টা জিনিসকে অ্যাড করে দেবো। হোয়াট আর দ্য রোলস ইন লোকাল মিউনিসিপ্যালিটি স্পেস, হোয়াট আর দ্য রোলস অ্যাট লোকাল মিউনিসিপ্যালিটি স্পেস। লোকাল মিউনিসিপ্যালিটি কী করে, প্যাসেজ যেটা দেওয়া আছে সুন্দর করে প্যারাফ্রেজ করে তুলে দিবা, শেষ। হাউ সিভিক এঙ্গেজমেন্ট ইজ রিলেটেড টু একাডেমিক প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম যখন হয় তখন এটাকে একটা স্কেলে মাপা হয়, ঠিক আছে? এইখান থেকে আমরা দেখবো কী কী কাজ করে, এই যে বাজেট প্রিপেয়ার করা, এই তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে, স্টার্ট প্রসেস, প্রিপেয়ারিং বাজেট, অপারেশনাল স্ট্র্যাটেজি, এই জিনিসগুলোকে আমরা তখন অ্যাড করবো। তাহলে এই জিনিসগুলোকে আমরা 1 2 3 4, উপরেও 4টা নিচেও 4টা,
এই ভিত্তিতে আমরা এগুলোকে জাজ করে সুন্দর করে প্যাসেজে যেভাবে আছে স্টেপ বাই স্টেপ লিখে দিব, শেষ। ভলান্টারিজম কি? ভলান্টারিজম হচ্ছে যখন এটা নট আ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, যখন এই সিভিক এঙ্গেজমেন্ট ইজ নট আ পার্ট অফ একাডেমিক প্রোগ্রামের পার্ট যখন না, তখন আমরা এটাকে কি বলবো? ভলান্টারিজম বলবো। ক্লিয়ার? প্রোগ্রাম বানান এখানে যেভাবে আছে ওইভাবেই লেখার কোনো দরকার নাই, ম্যান্ডেটরি না, মানে গ্রুপ তোমার প্রশ্নে যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে না, বানান যেহেতু দুইটাই আছে ইউকে এবং ইউএসএর, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটা। নটরডেমে একটা আসছিল বুলিং থেকে, বুলিংটা যেই ইউনিট থেকে আসছে ওই ইউনিটটা হচ্ছে অ্যাডোলেসেন্স ইউনিট। এইটা হচ্ছে মূল কথা যে অ্যাডোলেসেন্স থেকে একটা না একটা আসবেই। ক্লিয়ার? সিন প্যাসেজ কি রিডিং এর? না আমির হামজা না, ইনশাল্লাহ না। মানে যদি এই অ্যাক্সিডেন্ট না ঘটে, মানে অ্যাক্সিডেন্টেরও একটা মাত্রা আছে, সর্বোচ্চ অ্যাক্সিডেন্ট হচ্ছে যে রিডিং ফর প্লেজার থেকে চলে আসা। আশা করি হবে না এটা, এই বেইমানি, জাতীয় বেইমানি তোমাদের সাথে করা হবে না। প্রথম আসছো তোমরা, এটা 27-28-এর সাথে কোনো এক সময় হয়ে যেতে পারে, বাট এই বছর না, ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, আল্লাহ ভরসা। Many children start bullying others without knowledge of the consequences, not realizing that their action may be harmful, as the action often leave them with feeling of authority over others. বুলিংয়ের মূল জায়গাটা হচ্ছে এইটা একটা সমস্যা, সেটা হচ্ছে যে তারা স্টার্ট বুলিং উইদাউট নলেজ অফ কনসিকুয়েন্সেস। তারা জানে না যে এটা রেজাল্ট কি, রিয়েলাইজ করতে পারে না যে এটা ক্যান বি হার্মফুল। তারা এটা মাঝে মাঝে ভাবেও না, বা এটা করে যে তাদের একটা অথরিটি তৈরি হয়েছে। মানে তোমার ফ্রেন্ড একটা ঠ্যাক মারলা, দেখ কালকে যদি খাতা না দেখাস তোরে কিন্তু খবর আছে, ঠিক আছে? এইটা করে তুমি ভাবলা যে ওর উপর আমার একটা অথরিটি আসলো, একটা কর্তৃত্ব আসলো, এই ফিলিংসটাকেই হচ্ছে প্রায়োরিটি দেয়। অন দি আদার হ্যান্ড, মেনি children suffer from external trauma within their personal lives and tend to normalize crude behavior within themselves, extracting their pent-up frustration on other children. এইটাই হচ্ছে মূল ব্যাপার। আরেকটা যে ওই নিজে হচ্ছে ফ্রাস্ট্রেটেড, তার লাইফে এই যে অবস্থাটা, এই পার্সোনাল লাইফের ট্রমাটাকে সে কী করে, নর্মালি অন্যদের সাথে ক্রুড বিহেভ করে, মানে বাজে বিহেভ করে। কিছু বাচ্চা কাচ্চা দেখবা যে বাসায় সারাদিন মাইর খায়। উদাহরণ দিই তোমাদের, বৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ নোস। আচ্ছা, যদি মানে আমার এখানে কারেন্ট চলে যায় অথবা ক্লাস এন্ড করতে হয়, তাহলে আমরা আবার কন্টিনিউ করবো, মানে ব্রেক দিয়ে আবার কন্টিনিউ করবো। এটা আগে একটু বলে রাখলাম, কারণ বৃষ্টি শুরু হয়েছে, আই ডোন্ট নো যে কারেন্ট চলে যেতে পারে। চলো আগে অন্তত প্যাসেজটা শেষ করবো আমরা, প্যাসেজগুলো, দেন বাদ বাকি উইথ লুজ উইদাউট লুজ অন্যান্যগুলো একসাথে আলাদা পড়বো। আর যদি একটা আনতে পারি 2-3 ঘন্টা, ইনশাল্লাহ। চলো তাহলে কিছু বাচ্চা কাচ্চা দেখবা যে বাসায় সারাদিন মার খায়, বাপ মারে, মা মারে, চাচা সবাই মারে, ওরে মামা মারে। তো স্কুলে এসে ওইভাবে মাইকটাকে অ্যাপ্লাই করতে চায়, যেসব ভদ্র বাচ্চা যারা কখনো মাইর খায় না, যাদের ব্যবহার ভালো, ওর সাথে সে মাস্তানি দেখাইতে চায়, কারণ তার এই ইন্টেনশনটা সে ক্লিয়ার রাখতে চায় যে আমি ঘরে বিলাই কিন্তু বাইরে ভাগ, ঠিক আছে? এই জিনিসটা সে করতে চায়। আচ্ছা, ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস আদার পার্সপেক্টিভস, মেনি বুলিজ হ্যাভ অফেন বিন ভিকটিম দেমসেলফ। কেমনে? মোস্টলি bullies go on suffering negative impacts further down the line. Issues in relationship with friends and family, difficulty coping with varying work environment, anxiety disorder, and many problems may arise as they transition into adulthood. As their transition. আচ্ছা, তাহলে কি হয়? এই সময়গুলোতে আমরা দেখি যে এই ইস্যুসগুলো তারা ফেস করে। রিলেশন, তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রিলেশনগুলো ভালো হয় না। ডিফিকাল্টি কোপিং উইথ ভ্যারিং ওয়ার্ডস, বিভিন্ন কাজের এনভায়রনমেন্টগুলো, স্কুল হোক অন্যান্য হোক, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা জার্নাল থেকে দেয়া, সো ওরা বিভিন্ন কাজে অ্যাক্টিভ থাকে। সেই জায়গাগুলোতে ধরো নর্মাল সোশ্যালাইজেশন যেটা, সেই সোশ্যালাইজেশন সেখানে তারা প্রবলেম ফেস করে, এই জিনিসগুলো দেখা যায়। দ্য ভিকটিম অফ বুলিং অন দি আদার হ্যান্ড গ্রো আপ উইথ সিরিয়াস মেন্টাল ইস্যু। এতক্ষণ ধরে আমরা যারা বুলি করে তাদের অবস্থাটা জানলাম, এবার যারা বুলিংয়ের শিকার হয় তাদের অবস্থাটা কী হয়? তারা সিরিয়াস মেন্টাল ইস্যু নিয়ে মানে সাফার করে, সেখানে ডিপ্রেশন থাকে, এনজাইটি থাকে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে। কারণ এই যে একজন যে তার উপরে অথরিটি তৈরি করতেছে, এই অথরিটির কারণে তো সে তো ইনফেরিয়র হয়ে যাচ্ছে। যে স্কুলে আসলেই কেউ তারে মানে ঝাড়িয়ে দিচ্ছে, স্কুলে আসলে কেউ তারে থ্রেট দিচ্ছে, তারে দিয়ে সিঙ্গারা আনাচ্ছে, অন্যরা মিলে খাচ্ছে। মানে এইসব জিনিস আমরা ছোটোবেলা দেখছি, তোমাদের মধ্যে এরকমই আছে। ইডিং ডিসঅর্ডার, তারা খাইতে যেতে পারে না, লনলিনেস, একা ফিল করে। একটা ভালো ডকুমেন্টারি আছে, পরীক্ষার পরে দেখবা ওইটা, ঠিক আছে? অ্যাডোলেসেন্স নামে একটা ডকুমেন্টারি আছে নেটফ্লিক্স, এটা দেখতে পারো, মানে একদম বাচ্চাদের নিয়েই করা। মোরওভার, bullied children may also resort to becoming bullies themselves, keeping the cycle going on. এক সময় এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা পরে ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন দিতে যাবে তখন এখান থেকে এক্সপ্লেনেশন আসতে পারে। বুলিড চিলড্রেনরা আস্তে আস্তে করে তারা নিজেরাই এক সময় বুলি করা শুরু করে, যে ভাই এইভাবে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আমিও খারাপ হবো। মানে যে অনলাইনে আমাদের টিচারদের এরকম হয়, বুঝছো, যে এক সময়
মানে ভালো কন্টেন্ট দিতে 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 যখন দেখি যে সিগমা মার্কেটে চালা যাচ্ছে না, তখন দেখবো যে ভালো কিছু টিচারও সিগমা সিগমা এডিট করে মার্কেটিং করে। স্যাড বাট ইটস ট্রু, ঠিক আছে? ওকে, তো এই জিনিসগুলা হইতে পারে। চলো, moreover the counseling department of the school could also take initiatives such as organizing workshops. Okay, কারেন্ট গেছে, সো আমরা একটু সেফ খেলি। চলো, organizing workshops, conducting one-on-one session and assigning a monitor among the students who would proactively address uncalled for situation and inform them teachers of the all. সো এই জিনিসগুলো স্কুল অথরিটি চাইলে কন্ট্রোল করতে পারে কিছুটা, কিন্তু তারা দেখা যায় যে সামহাও করে না। স্কুল অলসো ইনস্টল কমপ্লেন্ট বক্স। তারা চাইলে একটা কমপ্লেন্ট বক্স রেডি রাখতে পারে, যেটার মাধ্যমে বাচ্চারা হুইচ স্টুডেন্টস ক্যান রাইট টু দ্য অথরিটিস অ্যাবাউট এনি ইনসিডেন্ট দ্যাট মেড দ্যাম ফিল আনকমফোর্টেবল। চাইল্ড স্কুলে এই অফারটা করতে পারে যে তোমাদেরকে যে কোনো জিনিস সিচুয়েশনে তোমরা যে আনকমফোর্টেবল ফিল করো, বয়েজ অর গার্লস অর এনিওয়ান, তোমরা চাইলে এখানে আমাদেরকে জানাতে পারবা। আচ্ছা, to deal with such situations, students might also adopt a few strategies such as standing up for each other, facing on the bullies in a group. আচ্ছা, স্টুডেন্টরা কী করতে পারে? তারা একে অপরের জন্য হেল্প করতে পারে। তারা বুলিকে একটা গ্রুপের মাধ্যমে ট্রিট করতে পারে, যে কিছু ফ্রেন্ড একসাথে হয়ে যে তাদেরকে বুলি করতেছে সে তাকে প্রোটেস্ট করতে পারে। কি ইউনাইটিং এগেইনস্ট বুলি টু ট্যাকল হিম অর হার, সবাই মিলে তাকে প্রোটেক্ট করতে পারে, এই জিনিসগুলো করতে পারে। অ্যাজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট মেজার দে শুড বি ট্রেন্ড ইন গ্রুপস ফ্রম আর্লি এজ টু ডিল উইথ সাচ বিহেভিয়ার ইন এ গ্রুপ। তাদেরকে শুরু থেকে এই ডিলগুলোতে অভ্যস্ত করে ফেললে এইটাই বেটার হবে। এটা হচ্ছে যদি আসে যে হাউ টু প্রিভেন্ট বুলিং ইন আ স্কুল অথবা গ্রুপে কীভাবে করবে সেটার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আসো, চলো তাহলে এখান থেকে প্রশ্নগুলো দেখবা, নরোড্রামে আসছিল, সো ইম্পর্টেন্ট। হোয়াট ফ্যাক্টরস কন্ট্রিবিউট চাইল্ড বিকাম বুলি মেনশন ইন দ্য প্যাসেজ। আচ্ছা, কী কী? 3-4টা ফ্যাকশন ছিল। একটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, তার নিজের প্রেশার, পিয়ার প্রেশার অথবা তার পার্সোনাল লাইফের যে প্রেশার, ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা একটু অ্যাড করে দিব, জাস্ট সুন্দর করে লিখে দিলে হবে। হাউ ক্যান বুলিং ইফেক্টস বোথ বুলি অ্যান্ড দ্য ভিকটিম ইন লং টাইম। কীভাবে বুলি এবং ভিকটিমকে লং টাইম ইফেক্ট করে? বোথ বুলি অ্যান্ড দ্য ভিকটিম, তাহলে দুইটাই চাইছে সুন্দর করে। প্রথমে বুলিরটাকে ধরবা যে সে এরকমভাবে ফার্স্ট্রেটেড থাকে, এবার যে ভিকটিম তার যে কনসিকুয়েন্সেসগুলো সে কী কী মধ্যে থাকে, এই যে এখান থেকে ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটি থাকে, ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভোগে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে একসময় সে নিজেই বুলি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে সে নিজেই বুলি করা শুরু করবে, যে আমি যেহেতু আমার ফ্রেন্ডরা যেহেতু এইভাবেই চলতেছে, আমাকে এইভাবেই চলতে হবে, সময়ের সাথে তাল মিলায় সেও নিজেও নষ্ট হয়ে যায়। ইন হোয়াট ওয়েজ ক্যান স্কুল কাউন্সিলিং ডিপার্টমেন্ট প্রিভেন্ট? তাহলে স্কুল কাউন্সিলের যে 3-4টা প্রয়োজন বলা হয়েছে, যে তারা চাইলে শুরুতে কী করতে পারে? একটা কমপ্লেন্ট বক্স রাখতে পারে। হ্যাঁ, কমপ্লেন্ট বক্স রাখতে পারে। তারা টিচারদেরকে মানে স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করতে পারে। এই জিনিসগুলো আরও কয়েকটা অ্যাড করে দিবা। হাউ সিগনিফিক্যান্ট ডাজ আ প্যাসেজ অ্যাসাইন টু কালেকটিভ স্টুডেন্টস অ্যাকশন কনফ্রন্টিং বলে? কালেকটিভ স্টুডেন্ট মানে অ্যাকশন যদি নেয় তারা গ্রুপে, প্রথম হচ্ছে কী কী? স্ট্যান্ডিং আউট, এই যে এখান থেকে স্ট্যান্ডিং ফর ইচ আদার, ফেসিং দ্য বুলি ইন এ গ্রুপ, আনটাইং, ইউনাইটিং এগেইনস্ট দ্য বুলি টু ট্যাকল হিম অর হার। এই জিনিসগুলো তারা একসাথে করতে পারে, খুবই পজিটিভ। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি পজিটিভ একটা ইম্প্যাক্ট আসবে। কীভাবে আসবে? ওই 3টা উল্লেখ করে দিবা, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? Why should student be trained from early age to respond? এই যে এখান থেকে to prevent bullying, it should be trained from early age so that তারা এই কাজগুলো করতে পারে এবং আলটিমেটলি তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি না হয়, এবং যারা অলরেডি বুলি করতেছে তারাও যেন এটাকে ফিল করতে পারে, প্রথম লাইন, যেটার একটা লঙ্গার কনসিকুয়েন্সেস আছে এবং এটা হার্মফুল, এই জিনিসটাকে পোর্ট্রে করা তাদের সামনে, এটাই হচ্ছে জরুরি। ওকে, আচ্ছা আসো এবার ঢাকা কলেজ গেল, ওকে সরি হলিক্রস, নটরডেম গেল, এবার হলিক্রস। ওকে, এখন আমরা বলো তোমরা কি, আমার চেহারা দেখা যাচ্ছে না বাট বোর্ড তো দেখা যাচ্ছে, রাইট? ওকে, কন্টিনিউ করি কিছুক্ষণ আরও। হ্যাঁ, প্যাসেজগুলো অন্তত শেষ করি, দেন বাদ বাকিগুলো নিয়ে বসবো ইনশাআল্লাহ। হলিক্রসে আসছিল হচ্ছে কোনটা? জেরির গল্প। খুব যে ইম্পর্টেন্ট এটা তা না, বাট যেহেতু ইউ নেভার নো, যেহেতু অভিন্ন প্রশ্ন, আই ডোন্ট থিঙ্ক সো যে এটা মিস করা উচিত। হ্যাঁ, এটা যদিও ন্যারেশনে নেক্সট পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, যেখান থেকে কোনো একটা কিছু ন্যারেশন তুলে দিবে, যে কোনো একটা কনভারসেশন। বাট লেটস সি। দ্য অরফানেজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্সের উপরে অবস্থিত। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। লেখক কখন ছিলেন? লেখিকা অটামে ছিলেন, মানে শরৎকালে ছিলেন। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন অ্যান্ড সাম ট্রাবলসাম রাইটিং অ্যান্ড ডু সাম ট্রাবলস, কিছু লেখালেখি তিনি করতে চাচ্ছিলেন জটিল বিষয়ে। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিকে মাউন্টেন এরিয়াতে থাকতে চেয়েছিলাম, যেটা ম্যালেরিয়াটাকে সরাই দিবে সাবট্রপিকে। আই ওয়াজ হোমসিক টু,
তিনি একই সাথে কিছুটা হোমসিক ছিলেন। হোমসিক মানে কি? ঘরের কথা মনে পড়ে। ফ্রম দ্য ফ্লেমিং অফ ম্যাপল ইন অক্টোবর অ্যান্ড কর্ন শক্স, তিনি ম্যাপলের কথা মনে করতে চাচ্ছিলেন, ভুট্টার দানার কথা মনে করে, পামকিন অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রি, কালো বাদাম, এবং ওয়ালনাট বলে হচ্ছে কাজু বাদাম বলে বোধ হয়, আই এম নট শিওর, কাজু, আখরোট, আখরোট, অ্যান্ড পামকিন মানে হচ্ছে কুমড়ার যা আছে, এই জিনিসগুলো তার মনে পড়তেছিল। আই ফাউন্ড অল দ্য লিভিং ইন আ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ, সব কিছুই তিনি পাইছিলেন কোন জায়গায়? একটা অরফানেজের কেবিনে, ঠিক আছে? হাফ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, অরফানেজের ফার্ম ছিল, এতিমখানার যে জায়গাটা ছিল বা ইয়েটা ছিল, সেখান থেকে কিছুটা হাফ মাইল দূরে। When I took the cabin, I asked for a boy or man to come and chop wood for the fireplace. যেহেতু বাইরে অনেক শীত, ওই দেশে, শীত প্রধান দেশে একটা ফায়ার প্লেস থাকে, ওই ফায়ার প্লেসে আগুন দেওয়ার জন্য কাঠ কাটার একজন লোক আমি খুঁজছিলাম তাদের কাছে। I looked up from my typewriter one late afternoon, very little startled. Startled মানেও সেই কনফিউজড, কিছুটা হকচকিয়ে তাকানো, মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হওয়া, কিছুটা ইটস কাইন্ড একটু ভয় পাওয়া। The boy stood at the door and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. আমি দেখলাম যে একটা বাচ্চা সেখানে দাঁড়ায় আছে, কিন্তু আমার যে পয়েন্টার ডগ, একটা বয় দাঁড়ায় আছে, কিন্তু আমার পয়েন্টার ডগ একবারও আমাকে ওয়ার্ন করে নাই, তার পাশেই সে দাঁড়ায় আছে। কুকুরটা, ইউজুয়ালি কুকুর তো অচেনা মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, কিন্তু আমার কুকুরটা একবারও ঘেউ ঘেউ করে নাই, বরং সে তাকায় ছিল যে কি ঘটতেছে এটা দেখার জন্য। ওকে, দ্য বয় ইজ প্রবাবলি 12 years old বাট আন্ডারসাইজড, হয়তো 12 বছর হবে, কিন্তু একটু ছোট দেখতে, ছোটোখাটো মানুষ। হি ওয়ার ওভারঅলস অ্যান্ড টর্ন শার্ট, একটা ছেঁড়া শার্টের মতো ছিল এবং একটা আলখেল্লা ছিল, ওভারঅলস ছিল, অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড, সে কিছুটা বেয়ার ফুটেড ছিল, খালি পায়ে ছিল। হি সেড, আই ক্যান চপ সাম উড টুডে বাট ইউরস টু স্মল। ওই কনভারসেশনগুলো এখান থেকে কিন্তু নেক্সট ক্লাসে আসতে পারে হচ্ছে, মানে নেক্সট পরীক্ষা এটা থেকে খুব হাইলি চান্সেস যে সেখানে ন্যারেশন থাকতে পারে। ওকে, সে বললো যে আমি আজকে কিছু কাটতে আসছি। বেকিকা বলছে, বাট ইউ আর টু স্মল, তুমি তো খুবই ছোট। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উডস, সে বলছে যে এটা কোনো ব্যাপারই না, সাইজ ম্যাটার করে না কাটার জন্য। সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, বড় ছেলেরাও আছে যারা খুব ভালো কাটে না, ঠিক আছে? আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ ফর লং টাইম, অনেক বছর ধরে আমি অরফানেজে কাটতেছি, কোনো সমস্যা হয় না। ভেরি ওয়েল, দ্যাটস দ্য এক্স, গো অ্যাহেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু। ওই যাও, এক্স নিয়ে যাও, দেখো যে কী করা যায়, সেগুলো পড়ছি আমরা। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড ক্লোজিং দ্য ডোর। কী হলো? হি বিগেন টু চপ, সে কাটতে থাকলো। একটা সময় গেল, দ্য ব্লোজ অর রিদমিক অ্যান্ড স্টেডি, এগুলো কিন্তু গুণ, হ্যাঁ তাদের। শর্টলি আই হ্যাড ফরগেট হিম, কেন ভুলে গেছিল? কারণ তার কাটা ইয়াটা খুব রিদমিক ছিল, ছন্দময় ছিল, সে কাটতেছে খট 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 খট, সুন্দর একটা আওয়াজ, খট 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 আওয়াজ। প্রথমে বিরক্তি লাগলেও পরে ভালো লাগে। বিরক্তি কেমন? যেমন আমার পাশে বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? প্রথমে যখন বৃষ্টি শুরু হয়েছে তখন মেজাজ খারাপ হয়েছে, কারেন্ট গেছে, আরও মেজাজ খারাপ হয়েছে, বাট একটা আলাদা একটা মজাও কিন্তু লাগে বৃষ্টি হলে। সাউন্ড ওয়াজ নো মোর ইন্টারাপ্টেড রেইন, কনসিস্টেন্ট রেইন। প্রথমে যে ইন্টারাপশন, একটা রেইন যখন শুরু হয় টিনের বাড়িতে দেখবা, প্রথমে শাঁসে আওয়াজ শুরু হয়, কিন্তু এরপর ওই আওয়াজটাই ভালো লাগে, যারে বৃষ্টি হচ্ছে, কনস্ট্যান্ট রেইন। ওকে, I suppose an hour and a half passed and I heard the boy's steps on the cabin stoop. সে আস্তে আস্তে এসে কেবিন স্টুপে দাঁড়াইলো। The boy said, I have to go for supper now. He said, I can come again tomorrow. আমি আবার কালকে আসবো না। I'll pay, I said. আমি বলছি যে না সমস্যা নাই, আমি তোমাকে আজকের জন্য কিছু পে করে দিচ্ছি। হ্যাঁ, থিঙ্কিং, আমি ভাবতেছিলাম I should probably have to insist on an older boy. আমার হয়তো আরেকটা বড় ছেলেকে রাখবে, ছেলেটা বেশি ছোট। কিন্তু আমি দেখার জন্য কেবিনের পেছনে গেলাম যে সে কি করছে। উই ওয়েন্ট ব্যাক টু দ্য ব্যাক অফ দ্য কেবিন। অ্যান্ড অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, যে একটা অসাধারণ মানে অ্যামাউন্ট অফ খুব বড় রকমের কাঠের স্তূপ আমি দেখতে পারলাম যে কাটা হয়ে গেছে। বাট ইউভ ডান মাচ এস দ্য ম্যান, সে বলতে আরে তুমি তো অনেক মানে বড় মানুষের মতো কাটছো, মাশাল্লাহ। মানে মাশাল্লাহ বলে নাই, দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল, এটা তো খুব অসাধারণ একটা স্তূপ হয়েছে। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। এইবার লেখিকা প্রথমবারের মতো বাচ্চাটার দিকে তাকাইছে, জানি এটা কেমন বাচ্চা, দেখি তো মানে কি ওর কাজ কি। আই লুকড অ্যাট হিম ফর দ্য ফার্স্ট টাইম, আমি তার দিকে প্রথমবারের মতো তাকাইলাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ কর্ন শক্স, ভুট্টার ইয়ার মতো মানে শক্সের মতো তার চুল ছিল। অ্যান্ড হিজ আইস ভেরি ডিরেক্ট, খুবই গভীর, ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই ওয়েন রেন ইজ পেন্ডিং, বৃষ্টি হওয়ার আগে পাহাড়ের আকাশ যেরকম গ্রে থাকে সেরকম গভীর ধূসর একটা চোখ তার, মানে ওই রকম কালারের চোখ, একটা চোখ না দুইটা চোখই আর কি তার চোখগুলো। উইথ দ্য শ্যাডোয়িং অফ দ্য মিরাকুলাস ব্লু, এবং কিছুটা নীলাভ। তাহলে নীলাভ এর মধ্যে তার শ্যাডোয়ি একটা ভাব আছে। আই গেভ হিম আ কোয়ার্টার, আমি তাকে একটা কোয়ার্টার দিলাম, মানে একটা শিখি দিলাম। ইউ মে কাম টুমোরো আফটারনুন, আই সেড, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাকে বললাম যে অনেক ধন্যবাদ, তুমি কালকে আবার এসো। হি লুকড এট মি অ্যান্ড এট দ্য কয়েন, সিম টু ওয়ান্ট টু স্পিক বাট কুড নট অ্যান্ড টার্নড অ্যাওয়ে। সে আমার দিকে তাকাইলো, একবার আমার কয়েনের দিকে তাকাইলো, একবার আমার দিকে তাকাইলো, কিছুটা বলতে চাইলো কিন্তু বলতে না পেরে চলে গেল।
যাই হোক, গল্পের স্টোরি এইটুকুই, পুরো গল্পটা প্যাসেজে দেয়া আছে, সো বাকিটা দেখে নিতে পারো তোমরা। প্যাসেজগুলা ফার্স্ট পেপারের প্রত্যেকটা ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা যেটা ইম্পর্টেন্ট তুমি মনে করতেছো, যেটা যেটা তোমার ল্যাকিংস আছে সবগুলো একটু পড়ে যাবা ইনশাল্লাহ, সময় যেহেতু আছে 2-4 ঘন্টা লাগলেও পড়ে যাবা। আচ্ছা, এগুলা না পড়াই মোমেন নসা গফট ক্রিট নতুন গল্প আসতে পারে। আমরা নতুন গল্প পড়ছি কয়েক জায়গায়, একটা হচ্ছে যখন আমরা এটা ইয়াতে পড়ছি গ্রেটা ইফেক্ট পড়ছি, সেটা একটা, এইখানে ক্রিট মিনোসের এটা একটা হইতে পারে, কিন্তু আমরা আর কতক্ষণ সার্ভাইভ করতে পারবো আসলে, নাকি কারেন্ট আসলে শুরু করবো আগে। On the island of Crete, the fearsome miniature, a creature that was half man and half bull. এটাও খুব সুন্দর করে মানে লম্বা সময় নিয়ে এটাকে একটা লেসনে পড়াইছিলাম, দেখে নিও। আইল্যান্ড অফ ক্রিটে একটা ফিয়ারসাম মিনিয়েচার ছিল, একটা দৈত্য মতো বা একটা জন্তু আসছিল, সে কি করছে, হাফ ম্যান অ্যান্ড হাফ বুল, সে ছিল অর্ধেক ম্যান এবং অর্ধেক কি মানে ষাঁড় এরকম। টেরোরাইজ দ্য ইনহ্যাবিটেন্টস, তার যে বসবাস যেখানে তারা করতো মানুষজন, সেটাকে সেই অধিবাসীগুলোকে তারা সে ভয় দেখাচ্ছিল। টু কন্টেইন দ্য বিস্ট, দ্য কিং মিনস enlisted দ্য হেল্প অফ ডায়াডুলাস, ডায়াডুলাসের হেল্প চাইলো। ডায়াডুলাসকে একজন মাস্টারফুল আর্কিটেক্ট অ্যান্ড ইনভেন্টর, সে কি করলো, ডায়াডুলাস কনস্ট্রাক্টেড অ্যান ইন্ট্রিকেট লেবারনিথ, একটা মেইজ তৈরি করলো, ধাঁধা, গোলক ধাঁধা তৈরি করলো, সো কমপ্লেক্স দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, দ্য এসকেপ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, এটা খুবই ইম্পসিবল ছিল এসকেপ করা। ওয়ান্স দ্য মিনিয়েচার ওয়াজ ইমপ্রিজন্ড, যখন এটাকে আটকানো হলো উইদিন দ্য মেইজ, এই লিবারনিথ মানেই হচ্ছে মেইজ, দুটো একই অর্থ দিচ্ছে, সো এটা মানে হচ্ছে গোলক ধাঁধা, লেজ মানে নিবারনিথ, লেবারনিথ মানে মেইজ। তখন কিং মিনস বিলিভড দ্যাট হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ ফর হিজ এনিমিস, যেহেতু সে একটা মানে ফিয়ারসাম মিনিয়েচারকে আটকায় ফেলছে, দৈত্যকে আটকায় ফেলছে, তখন তার মনে হলো আমি তো যে কোনো এনিমিকে ট্র্যাপ করতে পারবো, পারফেক্ট ট্র্যাপ পেয়ে গেছি। হু উড বি সেন্ট ইন টু দ্য লিবারনিথ টু মিট দ্য গ্রুসাম এন্ড, যে সেখানে যাবে তার দফা রফা শেষ। এইটা করার পরে তার মনে হলো তাইলে আর আমার ডায়াডুলাসটা দরকার নাই, নো লঙ্গার নিডিং ডায়াডুলাস, ডায়াডুলাসকে তার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য সে কী করলো, ক্রুয়েলি ইমপ্রিজন দ্য ইনভেন্টর অ্যান্ড হিজ সান ইকারুস। এই প্রথম আমরা ইকারুসের নাম পেলাম, যেই ভদ্রলোক আমাদের এই গল্পের অলমোস্ট গল্পের নামই যেটা দিয়ে শুরু, মানে সেই প্রোটাগনিস্ট, তাদেরকে ইমপ্রিজন করে ফেললো এবং উইদিন দ্য সেম প্রিজনমেন্ট। ইয়েট ডায়াডুলাসের যেহেতু ফ্যামিলিয়ার ছিল এই ডিজাইনটার সাথে, সে ম্যানেজ করলো টু স্কেপ উইথ ইকারুস। আফটার দ্য ফ্লিং পলানোর পর দে ফাউন্ড দেমসেলফ স্টার্টেলড স্ট্র্যান্ডেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্র্যান্ডেড পড়াইছিলাম যে তারা এখানে ট্র্যাপড ছিল। হ্যাঁ, স্ট্র্যান্ডেড মানে আটকে যাওয়া, কোনো জায়গায় আটকায় যাওয়া, ট্র্যাপড, ঠিক আছে। তারা সেখানে নিজেদেরকে ট্র্যাপড অবস্থায় পাইলো। কোথায়, আইল্যান্ড নো মিনস বাই স্কেপ বাই সি, যে এখানে সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না এবং এটা ছাড়া পলানোরও কোনো জায়গা ছিল না। আচ্ছা, অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ, যেহেতু পাখিগুলোর উপরে উড়ে বেড়াচ্ছিল সমুদ্রের, তখন ডায়াডুলাস ইন্সপায়ার্ড টু ক্রাফট উইংস ফ্রম ফেদার্স। সে কী করলো, ওই যে মানে পাখিকে দেখে সে এখন ফেদার এবং তার নিজের জন্য পাখির পালক এবং মোম দিয়ে সে তার এবং তার ছেলের জন্য পাখা বানাইলো। তারা এখানে অ্যাড করে পাখা বানাইলো। হি ওয়ান্ট ইকারুস টু ফ্লাই অ্যাট আ মডারেট হাইট। তারা বলছে বাবা তুমি কিন্তু একটু জায়গা মতো উড়ো, বেশি উপরে যাও না, বেশি নিচেও নাইমো না। সমস্যা কি, টু ক্লোজ টু সি, সেই কারুসকে ওয়ান করে রাখছে আগে, বাবা টু ক্লোজ টু সি উইং উড বিকাম হেভি উইথ ময়েশ্চার। তুমি যদি সমুদ্রের কাছাকাছি বেশি নেমে যাও, তাহলে সমুদ্রের বাতাসের লবণাক্ততার কারণে মোমগুলোতে ময়েশ্চার, উইং ময়েশ্চারে ভারী হয়ে যাবে, তুমি উঠতে পারবা না। আর যদি বেশি কাছাকাছি চলে যাও, টু ক্লোজ টু দ্য সান, দ্য ওয়ার্কস উড মেল্ট। কী হবে, তুমি যদি বেশি উড়ে সূর্যের কাছাকাছি চলে যাও, তাহলে মোমগুলা তাপে গলে যাবে। দুইটা জিনিস, ফেদার ভারী হয়ে যাবে যদি বেশি নিচে নাও, উঠতে পারবে না। আর বেশি উপরে উঠে গেলে তুমি মোম গলে যাবে, তাহলে তোমার আলোই নষ্ট, মানে নষ্ট হয়ে যাবে। ইনিশিয়ালি ইকারুস হেডেড হিজ ফাদার্স অ্যাডভাইস বাট সুন ওভারওয়েলমড বাই এক্সাইটমেন্ট। বেশি এক্সাইটমেন্টে ভুগে একটু পরেই তার সমস্যা হলো, সে আস্তে আস্তে বেশি উপরে উঠে গেল। হি সোয়ার্ড হায়ার অ্যান্ড হায়ার ফরগেটিং দ্য ওয়ার্নিং অ্যাজ হি অ্যাসেন্ডেড। যতই সে উঠতে থাকলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসেন্ডেড? অ্যাসেন্ডেড মানে উঠতে থাকা। যত বেশি উঠলো, এক সময় এসে সে কী হলো, দ্য সানস হিট মেল্টেড দ্য ওয়ার্কস বাইন্ডিং হিজ উইং। যেই তার পাখাকে যে ধরে রাখছিল, সেই মোমগুলা গলে গেল। হেল্পলেসলি ইকারুস পাম্পড ইনটু দ্য সি অ্যান্ড ড্রপড। সে আস্তে করে কী করলো, সমুদ্রে ডুবে গেল, সমুদ্রে পড়ে গেল এবং ডুবে গেল। লিভিং ডায়াডুলাস টু ফ্লাই অন অ্যালন। ডায়াডুলাস একা একাই তখন ফ্লাই করতে থাকলো। ডেভাস্টেটেড বাই সানস ট্র্যাজিক ফেট হি ইভেন্চুয়ালি রিচড সিসিলি। ইটালির সিসিলিতে সে পৌঁছাইলো, কিন্তু তখন আর তার ছেলে নাই। ওয়ার হি মার্নড
ইকারুস অ্যান্ড নেম দ্য সি ওয়ার হি ফেল, ইকারিয়ান সি নামে তখন সেই জায়গাটার নাম দিল যেখানে তার ছেলে পড়ে গেছিল। সো এটা একটা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে সবসময় লাফানো যাবে না, অতিরিক্ত এক্সাইটমেন্টে ভোলা যাবে না, স্লো আগাইতে হবে, ঠিক আছে? সবসময় একটা মডারেট হাইট মেনটেন করে সব কিছু করতে হয়। সো এখান থেকে যা আছে এগুলো মুভমেন্টস গভর্নমেন্টের ছিল। ওকে, রাজশাহী কলেজ, আর কি আছে? খুলনা গভর্নমেন্ট আছে। ওকে চলো, রাজশাহী কলেজেরটাও ইম্পর্ট্যান্ট। রাজশাহী কলেজে যেটা আসছিল, এটা আসছিল হচ্ছে রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে কী আসছিল আমরা দেখতেছি, ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। এইখান থেকে সরি, ফোক মিউজিক কনসিস্ট অফ সং অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। খুব লম্বা সময় করে এটা পড়াইছিলাম। এটা এমন কিছু গান কমিউনিটি মিউজিককে রিপ্রেজেন্ট করে, কমিউনিটি মিউজিককে রিপ্রেজেন্ট করে যেটা আনইনফ্লুয়েন্সড বাই সফিস্টিকেটেড মিউজিক রুলস অ্যান্ড ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড অফ মিউজিক্যাল স্টাইলস। কোনো ধরনের মিউজিকের স্টাইলকে গোনায় ধরে না, কোনো ধরনের ক্লাসিক্যাল জিনিসকে ফলো করে না, এই জিনিসটাকে বলা হচ্ছে ফোক মিউজিক। নর্মালি মানুষজনের বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ folk music which includes both religious and secular song. কখনো কখনো আমরা দেখবো যে ধর্মীয় এবং কখনো ধর্মনিরপেক্ষ দুই ধরনের গানই আমরা আমাদের ইয়াতে পাই। ফোক মিউজিক ক্যান বি ডিসক্রাইব, প্রশ্ন আসবে এখান থেকে, শর্ট কোশ্চেন, ডিসক্রাইব দ্য মিউজিক অফ এনশিয়েন্ট টাইম। এমন একটা সময়ের মিউজিক যেটা হার্ট অফ আ কমিউনিটি থেকে উঠে আসছে, ন্যাচারাল এক্সপ্রেশনের মাধ্যমে গাওয়া হয়, ক্লাসিক্যাল মিউজিক অথবা মডার্ন কোনো পপুলার সঙের সাথে যার কোনো সম্পর্ক নাই। এইটাকেই বলা হচ্ছে ফোক মিউজিক। যদি প্রশ্ন আসে আমরা এটাই অ্যান্সার করব, ঠিক আছে? এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই কম্বিনেশন অফ টিউন, ভয়েস, ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে মিউজিক। কাকে বলে? সেটাকে মিউজিক বলে। ফোক মিউজিক হচ্ছে এমন ধরনের মিউজিক, এটা অ্যাড করে দিবা, দ্য কম্বিনেশন অফ টিউন, ড্যান্স অরিজিনেট ফ্রম ট্রেডিশনাল পিপল, কালচার অফ অর্ডিনারি পিপল, যাদেরকে আমরা ফোক বলতেছি, এই অর্ডিনারি পিপলের গানই হচ্ছে ফোক মিউজিক, যেটাকে আমরা ফোক নামে ডাকি, ঠিক আছে? এই পুরো অংশটাকে হচ্ছে আমরা সংজ্ঞা হিসেবে দিব যদি আসে হোয়াট ইজ ফোক মিউজিক। ফর এক্সাম্পল, বাউল সং আর কন্ট্রিবিউশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স দ্যাট অ্যাসোসিয়েটেড বাউল ট্রেডিশনাল বাংলাদেশ, ঠিক আছে? বাউলের যাদের সং তাদেরকে বলি আমরা হচ্ছে বাউল সং। এইগুলো এক্সাম্পল যদি চাই আমরা এখান থেকে এক্সাম্পলও দিতে পারবো। পোয়েম নন টেক্সচুয়াল না, পোয়েম পড়াবো আজকে, আছে। ওকে ওকে চলো, তারপর ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। কী কী ক্যারেক্টারিস্টিক্স? ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুল ট্রান্সমিটেড ওরালি। এরপরে এরকম অনেকগুলো দেয়া আছে, এই সবগুলো ফ্লো চার্টের জন্য আবার জরুরি হবে, ঠিক আছে? প্রত্যেকটা ফ্লো চার্টের জন্য জরুরি হবে, ক্লাসে পড়াইছিলাম। সো এগুলা গেল, ভ্যারাইটি আছে, কালচার আছে। ওকে, লেট ইট গো। ওয়েস্ট বেঙ্গল পুরোটা আছে। সো এই প্যাসেজটা পড়ে নিবা, আশা করি যে এখান থেকে কমন পড়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, খুলনা গভ, যেহেতু কারেন্ট নাই, আমার মনে হয় এখন আমরা একটু শেষ করি প্যাসেজের পর থেকে, বাদ বাকিগুলো আমি দেখাই দিচ্ছি যে কী কী পড়াবো। আমি আবার কারেন্ট আসলে শুরু করবো ইনশাল্লাহ আজকে। ওকে, এইটা তোমরা একটু নিজেরা পড়বা, ঠিক আছে? ওয়েন এ গার্লস গেট ম্যারিড আসার মতো। তারপরে আরেকটা আছে কারমাইকেল সম্পর্ক, চট্টগ্রাম কলেজ, রিলেশনশিপ, এই ইউনিটটাও পড়বা। যেই কটা পড়াইলাম এই কয়টা ভালো করে দেখে যাবা। কমনের কোনো গ্যারান্টি আমি কোনো কালেই দিই না, এখনও দিচ্ছি না, বাট আসার মতো, ঠিক আছে? এইবার আসো, এইখান থেকে আমরা এরপরে ধরবো এসে হচ্ছে কি বলে এগুলাকে, ফ্লো চার্ট, ঠিক আছে? প্রত্যেকটা আমি দিয়ে দিছি, বাট ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। এরপরে আসবে হচ্ছে উইথ লুজ উইদাউট লুজ, খুবই ইজি। টেক্সচুয়াল নলেজ দুইটাই দিছি, যাতে পুরোনো বই থেকেও দিছি, যাতে কমন পড়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে? মানে কোনোটাতেই যেন ইয়া না পড়ে। এগুলা তাইলে আমরা এসে একটু পরে আবার দেখি, ঠিক আছে? কারেন্টটা আসুক। ওকে, তাইলে আপাতত একটু ব্রেক নেই আমরা, যেহেতু বৃষ্টি হচ্ছে, কারেন্ট গেছে, অন্ধকার দেখতেছো কালো কালো। আমরা আবার যখন কারেন্ট আসবে আমি একটু রিমাইন্ডার দিয়ে রাখতেছি, আসলে আমরা সাথে সাথে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক? চলো তাইলে আমরা বেসিক্যালি বাদ বাকি অংশগুলো পড়ার চেষ্টা করব। প্রথমে যেটা আসছে, যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা প্যাসেজ তুলে 2 এবং 3 যা যা আসবে সামারি এবং ফ্লোচার্ট। সো ফ্লোচার্টগুলোকে আমি ধরছি, সামারিটা অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা করবা যে এখান থেকে পড়ানোর চেষ্টা করবা। সো আলাদা করে আমি আর দেখাবো না। এডুকেশনাল টেকনোলজির 4টা মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্যান্য যা আছে এগুলো দেওয়া আছে, এগুলো আমরা ক্লাসে অলরেডি পড়ছি। নর্মালি আমরা পিক করবো যেসব জায়গা থেকে, এগুলোকে একটু ধরার চেষ্টা করবো যে বলছে কি, শোয়িং দ্য বেনিফিটস অফ এআই ফর স্টুডেন্টস, বেনিফিটগুলোকে শুধুমাত্র। তো বেনিফিট কোথায় কোথায় ছিল? প্রোভাইড স্টুডেন্ট উইথ পার্সোনালাইজ লার্নিং, অটোমেট রিপিটেটিভ টাস্ক, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, ঠিক আছে?
অন্যান্য অ্যাডভান্টেজের মধ্যে আছে মেইন অ্যাডভান্টেজ আছে ক্লাসরুম পার্সোনালাইজ লার্নিং, টুলস ক্যান অ্যানালাইজ দ্য ডাটা, স্টুডেন্ট পারফরমেন্সের ডাটা অ্যানালাইজ করতে পারে, হ্যাঁ, প্রোভাইড টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেড ইমপ্রুভ করার জন্য সাপোর্ট করতে পারে, ঠিক আছে, ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, হাবি যাবে অন্যান্য যা যা আছে। সো এইসব মিলে ঝিলে আমরা যখন এইটার ইয়াতে ঢুকবো তখন আমরা দেখবো যে সবগুলো আমি আলাদা আগেই করে রাখছি, সো দ্যাট সময় বেশি না লাগে। অবশ্যই এগুলোকে মার্ক করে, হ্যাঁ, একদম ঠিকঠাকভাবে যেভাবে দেয়ার একটু গ্যাপ দিয়ে দিয়ে রাখছি, সো দ্যাট বুঝাইতে সুবিধা হয়। তাহলে প্রথমটা হচ্ছে প্রোভাইডিং পার্সোনালাইজ লার্নিং, যেহেতু 1 নাম্বারটা করেই দেওয়া থাকে। 2 নাম্বার আমরা লিখবো হচ্ছে অ্যানালাইজিং স্টুডেন্টস পারফরমেন্স ডাটা। 3 নাম্বারে কি প্রোভাইডিং টেইলর্ড সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, ঠিক আছে। নাম্বার 4 প্রোভাইডিং ইনস্ট্যান্ট ফিডব্যাক। প্রত্যেকটাতেই ভার্ব আইএনজি ব্যবহার করতেছি কারণ প্রথমটায় ভার্ব আইএনজি দেওয়া ছিল, সো আমাকে সবগুলাই ভার্ব আইএনজি দিয়ে আগাইতে হবে। যদি ভার্ব টু প্লাস ভার্ব দেওয়া থাকে তাহলে 2 প্লাস ভার্ব দিয়ে আগাইতে হবে। যদি ভার্ব 3 করে পার্টিসিপেল করা থাকে তাহলে আমাকে ভার্ব 3 করে পার্টিসিপেল করতে হবে। আইডেন্টিফাইং দ্য মিস্টেক্স, যে মিস্টেক্সগুলো বাচ্চারা করে সেগুলোকে আইডেন্টিফাই করে। কারেক্টিং দ্য মিস্টেক্স, তাহলে ইউজুয়ালি কারেক্টও করে দেয়। এই জিনিসগুলোকে একটা করে অ্যারো দিয়ে অ্যারো দিয়ে অ্যারো দিয়ে আমরা সবগুলা মার্ক করে দিব যখন পরীক্ষার খাতায় লিখবো। সো একটা দেয়া থাকবে, বাদ বাকি যে 5টা অর্থাৎ 2, 3, 4, 5, 6 এই 5টা টোটাল 6টা আমার পরীক্ষার হলে দাঁড়াবে। তাহলে আমার অ্যাডভান্টেজগুলো কী কী ছিল সেটা লিখতে বলছে। বেনিফিট অফ এআই ফর স্টুডেন্টস, স্টুডেন্টরা কী কী বেনিফিট পায় সেই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে বলার চেষ্টা করছি যে এই জিনিসগুলো হয়, টেইলর সাপোর্ট দেয়, ইনস্ট্যান্ট ফিডব্যাক দেয়, আইডেন্টিফাই মিস্টেক, কারেক্টিং মিস্টেক্স, আরও কয়েকটা ছিল, আমরা জাস্ট বেছে বেছে এখান থেকে কয়েকটা নিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, শিওর। আচ্ছা, পরেরটা কোন জায়গা থেকে আসছে? এডুকেশন, শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশন। যেহেতু প্যাসেজ পড়াটা তোমাদের আগে পড়া আছে, এটা আমরা অলরেডি ফার্স্ট পেপারের মানে প্রথম প্রশ্নের প্যাসেজেও পড়ছি টুকটাক, সেখান থেকে আমরা দেখবো এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে আসে, আমরা মার্ক করে করে একটু আগে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসে। হেল্প টু ট্রাই আস চেঞ্জ আওয়ার লাইফ, সোসাইটি চেঞ্জ করার জন্য, লাইফ চেঞ্জ করার জন্য সাপোর্ট করে। ইলুমিনেট করে আমাদের মাইন্ডকে, ঠিক আছে, নাইলে কোনো কাজ নাই এটার। মেক লাইফ বেটার, এডুকেশন আমরা কীভাবে ইউজ করি? টু মেক লাইফ বেটার। আমরা অ্যাপ্লাই করি স্কিল ভ্যালুজ ইন দ্য ক্লাসরুম টু এঙ্গেজ আওয়ার লাইফ ইন দ্য সোসাইটি, যেটাতে আমরা থাকি, ঠিক আছে। এই হাবি যাবে অনেক কিছু মিলে আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে ইজ মোর দ্যান এনাফ। তাহলে এবার আসো, এই বাই দ্য ওয়ে সিভিক এঙ্গেজমেন্টে যেগুলো আছে সেগুলোকেও অ্যাড করতে পারো। সো আমি আলাদা করে দাগাইলাম না। সিভিক এঙ্গেজমেন্টে যা যা আছে, কী কী থাকে সেখানে, কমিউনিটি অফ নলেজ স্কিল সেট করার ক্ষেত্রে, সিভিক্যালি এঙ্গেজড পিপল যা করে যে টু রেজ দেয়ার ভয়েস এগেনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশনের এগেনস্টে, সোশ্যাল ইলনেসের এগেনস্টে তারা এগুলো করে, কীভাবে করতে পারে, পাবলিক ইন্টারেস্টের জায়গায় কাজ করে, ঠিক আছে, রাইজিং ট্যাক্স যদি কেউ রাইজ করে বা সোশ্যাল যে কোনো ইলনেসের সময় আমরা কী কী করি, আমরা সিভিক্যালি কীভাবে এঙ্গেজড হই, প্রোটেস্ট করতে পারি, ঠিক আছে, তারপরে হচ্ছে র্যালি করতে পারি, হাবিজাবি যা আছে এই জিনিসগুলোকে আমরা চাইলে অ্যাড করতে পারবো ইফ নিডস বি। আসো কয়েকটা দিছি, সেটা কি? প্রথমটা হচ্ছে 2 প্লাস ভার্ব দিয়ে করে দিয়েছিল, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে। তাহলে এখন আমার সবগুলাই 2 প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। এইবার আসো অপশন নাম্বার 2, টু প্রোটেস্ট এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, যে কোনো আনজাস্ট ডিসিশনের এগেনস্টে কী করবে? আমাদেরকে প্রোটেক্ট করার জন্য কী করতে পারে? না, এটা ক্যারেক্টারিস্টিক্স ফর এডুকেশন হয় নাই, এটা ভুল দেওয়া আছে, টাইটেল ভুল দেওয়া আছে। এটা ক্যারেক্টারিস্টিক্স অফ, এটা হচ্ছে এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এটা সিভিক এঙ্গেজমেন্ট হয়েছে। আচ্ছা, একটু ক্লিয়ার করে না। এডুকেশনের যদি ক্যারেক্টারিস্টিক্স, তাহলে এই পাশেগুলো দিবা, এইখান থেকে 2-1 বেশি দিবা না। এইখানে সবগুলোই দেওয়া আছে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের। 3 নম্বরে দেখো, টু হেল্প কন্ট্রোল দ্য ফ্রন্ট অফ স্কুল, স্কুলের সামনে কন্ট্রোল করার জন্য তাদেরকে হেল্প করতেছে। টু হেল্প দ্য চিলড্রেন ক্রস দ্য রোড, বাচ্চাদেরকে আমরা চাইলে রোড ক্রস করতে হেল্প করতে পারি। আর কি করতে পারি? টু ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আ পার্ক, হ্যাঁ হইতে পারে। এটাও আমরা দেখবো কিসের আন্ডারেই পড়ছে, সিভিক এঙ্গেজমেন্টের আন্ডারেই পড়ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে টু গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল, যদিও বাংলাদেশে এটা অ্যাভেলেবল না, ক্লাসে বলছিলাম, বাট এটা বাইরের দেশে খুবই জনপ্রিয় হয়। সো দিস ইজ দ্য থিং, আমরা দেখবো যে জাস্ট একটার সাথে অ্যাড করে 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 আমরা ইয়া করে দেবো, অ্যারো দিয়ে দিব, তাইলেই হয়ে গেল এই টোটাল 5টা। ঠিক আছে, সো সিম্পল, যে প্রোটেস্ট করবে, হেল্প করবে, টু হেল্প চিলড্রেন, বাস আলটিমেট ব্যাপার হচ্ছে যে আমরা 2 প্লাস ভার্ব দিয়ে শুরু করছি কিনা, যেটাই এখানে মূল ব্যাপার ছিল। সো 2 প্লাস ভার্ব 2 প্লাস ভার্ব 2 প্লাস ভার্ব 2 প্লাস ভার্ব, দ্যাটস ইট। ওকে, পরেরটা ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক্স। রাজশাহী কলেজের ইয়াতে ছিল, যে লাস্ট ইয়াতে পড়ছিলাম যে ফোক মিউজিকের কী কী আসছে। সো কী কী ক্যারেক্টারিস্টিক্স বলছে এইখানে তো আছেই, যে আনইনফ্লুয়েন্সড বাই এনি নট ইনফ্লুয়েন্সড
কোনোভাবেই না স্ট্যান্ডার্ড কোনো মিউজিক্যাল স্টাইল মেনটেন করে না, ঠিক আছে। এইটা একদম ফোকদেরকে একদম ক্লাসিক্যাল হাবিজাবির বাইরে এনশিয়েন্ট মিউজিক টাইপ অফ মিউজিক, এইখানে একটা বিশাল অংশ পুরোটাই হেডিংই দেয়া আছে ক্যারেক্টারিস্টিক্স, ফোক মিউজিক হ্যাভস সাম ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সকেই আমরা চাইলে ইউজ করতে পারি, এটাই করার চেষ্টা করবো। সো আমরা যদি অপশনগুলোতে যাই তাহলে দেখবো প্রথমে কি বলা আছে, কম্পোজড বাই কি ফোকস। তাহলে আমার কাজ হচ্ছে এখন থেকে ভার্ব থ্রি দিয়ে বাদ বাকিগুলা করা। নেগেটিভ হইতে পারে বাট স্টিল ভার্ব থ্রি নিব, ভার্ব থ্রি নিব, নেগেটিভ হইলেও ঠিক আছে ভার্ব থ্রি নিব। আচ্ছা এইখানে হচ্ছে ভার্ব থ্রি, ওকে। নো রেগুলার প্র্যাকটিস রিকোয়ার্ড, কম্পোজড ভার্ব থ্রি, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আচ্ছা এবার আসো, তাহলে 2 নম্বরে কি বলছি, নট ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল মিউজিকস, ওকে। 3 নম্বরে কি বলার চেষ্টা করছি, ইন সাং ইন গ্রুপস আর ইন্ডিভিজুয়ালি। কেউ চাইলে এটাকে গ্রুপেও গাইতে পারে, কেউ ইন্ডিভিজুয়ালিও আমরা চাইলে সিঙ্গেলও গাইতে পারে। বইয়ে আমরা একদম সংজ্ঞা সহ পড়ছিলাম যে কোনগুলো গ্রুপে গায়, কারা কারা হচ্ছে সিঙ্গেল গায়, ঠিক আছে। মারফতি, জারি, সারি, বাউল সব কিছু আমরা আলাদা আলাদা ডিটেলস পড়ে গেছিলাম। সো এই জিনিসটা কি জাস্ট আমরা কী করতেছি, অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন হাবিজাবি থাকে, অ্যাডজেক্টিভ হিসাবে নিছি ভার্ব থ্রি না থাকলেও, ওকে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা শেষ করছি। সো এবার আসো, খুবই সিম্পল আলাপ। কী বলছে, প্রথমে একটা দেয়া ছিল, বাদ বাকি 5টা আমরা রেডি করে ফেলছি, অ্যারো দিয়ে দিয়ে শেষ করে দেবো। জায়গায় স্পেস কম আছে, এই জন্য একটু স্পেস রাখবো, যেহেতু আমার জায়গা কম আমি এখানে জায়গা কম রেখেই স্পেস দিছি। চেষ্টা করবো যে এক পেজে এটা পুরোটা রাখতে, ঠিক আছে, তাইলে এনাফ। চলো পরেরটা কি বলছে, অ্যাকর্ডিং টু সাম মিথ লেজেন্ডস অফ গাজীপীর, স্পেশালিটিস নিয়ে কথা বলতে বলছে। স্পেশালিটিস অফ দ্য গাজীপীর কী কী ছিল তার ভদ্রলোকের, উনি গাজীপীর একজন সেন্ট ছিলেন, এইটাও স্পেশালিটি হতে পারে। 1 নাম্বারটাকে দেয়া আছে বিং ক্রেডিটেড। আচ্ছা তার মানে আমরা চাইলে কি দিয়ে শুরু করতে পারবো, তার বিভিন্ন স্পেশালিটিস বর্ণনা করতে বলছে। ওয়াজ ক্রেডিটেড জায়গায় আমরা বিং ক্রেডিটেড লিখছি, কোনো সমস্যা নাই। কুড স্পন্টেনিয়াসলি কাম ডেঞ্জারাস অ্যানিমাল অ্যান্ড মেক দ্যাম ডসাইল, তাদেরকে মানে বশ করতে পারতো, ঠিক আছে। আর কি আছে, হি ফট ক্রোকোডাইলস, ঠিক আছে। ইয়াকে মানে কুমিরের সাথে উনি যুদ্ধ করছেন এমনও আছে, ঠিক আছে। এই 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 মানে ইয়া পাওয়া যায়, এই কথা ছিল। প্রেডেটরি অ্যানিমালসকে তিনি কী করতেন, প্রেডেটরি অ্যানিমালসকে কেপ্ট উইদিন দ্য বাউন্ডস, এই জিনিসগুলো উনি করতেন। দেন কাল্টিভেট মানুষদেরকে ইন্সপায়ার করতেন যে জঙ্গল কেটে বসবাসের জায়গা তৈরি করো, এই হবে যাবে। আসো তাহলে প্রথমটা একটা। 2 নম্বরে আমরা কি লিখছি, he could do what, supposedly calm dangerous animals, okay, made the dangerous animal docile, depicted in pots and paintings, seen as riding fierce looking Bengal tigers, fought crocodiles. So ultimately বাদ বাকি 6টা আমাদের হয়ে গেছে, ক্লিয়ার। আসো তারপরটা, শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, কোত্থেকে আসছে, ড্রিম যে প্যাসেজ ছিল আমাদের সেটা থেকে, ঠিক আছে। ড্রিমস ক্যারেক্টারিস্টিক্সগুলো কি বলছে, আচ্ছা একটু ভালো করে, বড় প্যাসেজ দেয়া আছে, বিশাল বড়, মানে এত বড় প্যাসেজ ইউজুয়ালি থাকে না, বাট আই ডোন্ট নো কোন কলেজ দিয়েছে এটা ভুলে গেছি। আচ্ছা ফ্যাসিনেট করে গেছে ফিলোসফারদের, এইটা আসলে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না, ঠিক আছে। আসো কি কি আছে, ওয়াই ড্রিম এর আনসার দ্য কোয়েশ্চন, হোয়াট ইজ ড্রিম। ড্রিম ক্যান ইনক্লুড এনি ইমেজ, থটস, ইমোশনস এক্সপিরিয়েন্স ডিউরিং ড্রিম। জয়ফুল ইমোশন থাকতে পারে, ফ্রাইটনিং ইমেজেস থাকতে পারে, আন্ডারস্টেবল অথবা ফোকাসড হইতে পারে, আনক্লিয়ার বা কনফিউজিং হইতে পারে। গেল আরও থাকতে পারে, যেহেতু বড় দেয়াই আছে সো আমরা একটু পড়বো যে আমরা কন্টিনিউয়াস আচ্ছা কেউ বলছে যে এটার কোনো রিয়াল পারপাস নাই, কেউ বলছে এসেনশিয়াল ফর মেন্টাল হেলথ, যেহেতু ক্যারেক্টারিস্টিক্স তার ইম্পর্টেন্ট দিতে পারবো ইমোশনাল অথবা ফিজিক্যাল ওয়েলবিংয়ের জন্য। সিগমন্ড ফ্রয়েড বলছে রিপ্রেজেন্টেশন করে ড্রিম একটা আনকনশিয়াস ডিজায়ারকে, থটসকে অথবা মোটিভেশনকে, এই জিনিসগুলো ফ্রয়েডের এগেনস্টে বলা আছে। তারপর উনি আরও বলছেন যে ইন্টারপ্রিটেশন ড্রিমে বলছেন কোথায়, যে ডিসগাইজ ফুলফিলমেন্টস অফ আর রিপ্রেসড উইশেস, এই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে আসতে পারবো ড্রিমের ক্যারেক্টারিস্টিক্স বা আইডিয়াল বর্ণনা করার ক্ষেত্রে। বাট খুব বেশি নিই নাই আমি ছোটো করে রাখছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, ঠিক আছে, এটা কী হইতে পারে, খুবই ভিভিড হইতে পারে, ভেরি ভেরিগো হইতে পারে, দুটার যে কোনোটাই হইতে পারে। ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, কখনো কখনো এটা জয়ফুল ইমোশনে ভরা হইতে পারে, আবার কখনো কখনো আমরা দেখব হ্যাঁ জয়ফুল ইমোশনে ভরা হইতে পারে,
আবার কখনো সেটা কি হতে পারে, ফ্রাইটনিং ইমেজেসে পরিণত হতে পারে, যে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছি এরকম হতে পারে। ফোকাসড অথবা আন্ডারস্ট্যান্ডেবল, কখনো কখনো এটা হয় যে খুবই মানে ক্লিয়ার থাকে আমরা স্বপ্নের মধ্যে যে কেন স্বপ্ন দেখতেছি, কী দেখতেছি। আবার কখনো সেটা খুবই আনক্লিয়ার অথবা কনফিউজিং মনে হতে পারে যে কী দেখলাম, কেন দেখলাম, এই জিনিস খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়। তাহলে প্রথমটা দেয়া ছিল ভিভিড, এই জায়গা থেকে আর বাদ বাকি সব কিছুকে আমরা কী করছি, যেটি বসাই গেছে, আগে পারলে আমরা অ্যাডভার্ব বসাইছি, ভেরি ভেগ, জয়ফুল ইমোশন, ফ্রাইটনিং ইমেজেস, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, এই বাদ বাকিগুলো সব কিছু আমরা দেখতেছি অ্যাডজেক্টিভের মধ্যে দিয়েই হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসো, নিশাত মজুমদারের লাইফের ইভেন্টসগুলো নিয়ে কথা বলতে বলছে। নিশাত মজুমদারের লাইফের ইভেন্ট নিয়ে কথা বলতে বলছে। নিশাত মজুমদার বাংলাদেশি ওমেন ইন আর্লি 40s। নিশাতকে একজন বাংলাদেশি ওমেন যিনি তার আর্লি ফোরটিজে ছিলেন, আছেন, বা যখন এই গল্প লেখা হচ্ছে তখনকার কথা বলেছে, আর্লি 40s-এ অবস্থান করছেন বা ওই সময় তিনি কাজ করছেন। আর স্পোর্টস আইকন, আচ্ছা তাহলে প্রথম কথা হচ্ছে শি কেম অফ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে প্রথমটা হতে পারে যে তিনি একজন মানে খুবই মডেস্ট ফ্যামিলি থেকে আসছেন। তার মা ছিলেন একজন, তার মানে ওয়েল বিল্ড ছিলেন না, নট ভেরি টল অর ওয়েল বিল্ড, ঠিক আছে, চার্মিং পার্সোনাল প্রিন্সেস লুক ছিল না, কিন্তু তিনি অনেক অসাধারণ জিনিস করছেন। কী কী করছেন সেই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে। জন্মগ্রহণ করছেন 81-তে, তারপরে হচ্ছে স্কুল শেষ করছেন বটনবি গার্লস হাই স্কুল থেকে, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে, এই ঢাকাতে ক্যান্টনমেন্টে, এইখান থেকে তিনি শেষ করছেন। তারপরে কলেজ শেষ করছেন, ব্যাচেলর নিয়েছেন ঢাকা সিটি কলেজ থেকে। দেন উনি ঢাকা ওয়াসাতে অ্যাকাউন্টেন্ট হিসাবে আছেন। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে তিনি MA করতেছেন জাপান স্টাডিজে। বর্তমানে মানে শেষ হয়ে গেছে যখন এই গল্প শুরু হয়েছে। আচ্ছা, সো এবার আসো বাদ বাকিগুলা আমরা একটু হিসাব করি। যে বিকামিং স্পোর্টস আইকন, তিনি একজন আইকন ছিলেন। হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারি সাপোর্টিভ প্যারেন্টস, তার সাপোর্টিভ প্যারেন্টস ছিল। হ্যাভিং প্যারেন্টস হু অ্যাকসেপ্টেড দ্যাট ড্রিম অ্যাজ রিয়েল। বিইং এ ডটার অ্যাজ এ ফ্রিডম ফাইটার, ইজিলি আরও বাড়াইতে পারবা চাইলে। বিইং দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল টু ক্লাইম দ্য হাইয়েস্ট পিক, মাউন্টেন জিতছেন যখন এভারেস্ট, তখনকার ঘটনা বলতেছি। বিং ইন্সপিরেশন টু দ্য ইউথদের জন্য একজন ইন্সপিরেশন হিসেবে তিনি কাজ করে গেছেন। ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেছে? ওকে, সো এই জিনিসগুলাই টুকটাক আমরা আলোচনা করলে দেখতে পাই যে এগুলাই নিঃসাথে লেখা। আচ্ছা, অ্যাডোলেসেন্ট, সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস, সম্ভবত টাইটেল ভুল দেওয়া আছে। এইখানে সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্লস না, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট পিরিয়ড। অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কী কী ক্যারেক্টারিস্টিক্স সেটা বর্ণনা করছে। প্রথমটা কী দিয়েছে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন আসে এই বয়সে। এই বয়সে বাচ্চাদের ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন আসে। আচ্ছা, তাহলে এইবার তাদের একটা মুভমেন্ট টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স আসে। এই যে এখানে বলছি আমরা যা যা বলার আগেই বলা ছিল আমাদের, এই যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের জায়গা খুঁজে তারা, হ্যাঁ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের জায়গা খুঁজে, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি। ক্লাসে কিন্তু খুব ভালো করে এটা পড়ছে এবং এটা ইয়াতেও আসতে পারে কালকে, কী বলে এটাকে, প্যাসেজেও আসতে পারে, মূল প্যাসেজে। ঠিক আছে, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, স্কিল টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, এই জিনিসগুলো হাবিজাবি আমরা দেখবো যে হইতে পারে, এবং নেগেটিভগুলো চাইলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আসো, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আস্তে আস্তে তারা সামাজিক স্বাধীনতা এবং তাদের যে অর্থনৈতিক স্বাধীনতা এটার পিছনে ছুটতে থাকে। পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, যে তারা আস্তে আস্তে অ্যাডাল্ট হওয়ার যে প্রিপারেশনটা নেয় এইটা এই সময়ই শুরু হয়। ঠিক আছে, টাইম ফর ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, খুব স্বাভাবিকভাবে এটা একটা ট্রিমেন্ডাস গ্রোথ এবং পটেনশিয়ালের জায়গা, কিন্তু এটাকে আবার আমরা টাইম ফর কনসিডারেবল রিস্ক, খুবই কনসিডারেবল রিস্কের জায়গাও এখানে আছে। আর টাইম এক্সপিরিয়েন্স অ্যাডজাস্টমেন্ট মেন্টাল হেলথ প্রবলেমস, যেখানে বাচ্চারা এই বয়সে অ্যাডোলেসেন্ট যারা, তারা বিভিন্ন মেন্টাল ইস্যুস অ্যান্ড হেলথ ইস্যুস নিয়ে কনসার্ন হয়। এই জিনিসটাই জাস্ট অ্যারো দিয়ে দিয়ে আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, শেষ একটা দেয়া ছিল, বাদ বাকিগুলো আমরা খুঁজে বের করলাম। ক্লিয়ার? আর কি কী হতে পারে, উই স্পেন্ড মানি। আচ্ছা, এখানে বেনিফিটস অফ AI দেওয়া আছে, এটা ভুল আছে। কী কারণে মানি ইউজ করি, তাহলে প্রথমটা কি আছে, মেকিং লাইফ স্ট্রেসফুল, লোডিং। ওকে, নেগেটিভ ইম্প্যাক্ট। ঠিক আছে, নেগেটিভ ইম্প্যাক্ট অফ স্পেন্ডিং, নেগেটিভ
ইম্প্যাক্টস অফ স্পেন্ড করার যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে বা ইয়া নিয়ে কথা বলছে। তাহলে আসো প্রথমে কি ডিফারেন্ট সার্ভিস হাবিজাবির জন্য দেয়, এটাও একটা হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই যে এখান থেকে শুরু হয়েছে লাইফকে স্ট্রেসফুল বানায়, হ্যাঁ, স্পেন্ডিং বিয়ন্ড আওয়ার মিনস হ্যাজ ব্যাড ইফেক্টস ফর থিং, ফিনান্সিয়াল রুইনের দিকে যায়, ডেট তৈরি হয়, ঋণের জায়গা যায়, ঠিক আছে। আর কি হয়, ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ হইতে পারে, ঠিক আছে। আর নেভার স্যাটিসফাইড, আস্তে আস্তে অ্যাডিকশনের দিকে তারা আগায়, ঠিক আছে। তারা বিভিন্ন হাবিজাবি ইমিডিয়েট নিড তৈরি হয় তাদের মধ্যে, কিন্তু আসলে কোনো কিছুই তাদের জন্য এটা সুখকর হয় না, সাইকোলজিক্যাল প্রবলেম আস্তে আস্তে হয়ে যায়। সো এই কয়েকটা ফাইন্ড আউট করে আমরা একটু দেখি যে কী কী করছে। ভার্বন আইএনজি দিয়ে শুরু হয়েছে সবগুলো। সো ভার্বন আইএনজিতে আগাইতে হবে। মেকিং লাইফ স্ট্রেসফুল, লিডিং টু ফিনান্সিয়াল ঋণ অ্যান্ড ডেপ্ট, আস্তে আস্তে কী হয়, ফিনান্সিয়াল ঋণ এবং ডেপ্টের দিকে আগায়। ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলির দিকে, ফ্যামিলির আস্তে আস্তে পরিবারের মতো আনহ্যাপিনেসের জায়গা তৈরি হয়, ঠিক আছে। পরিবারের মধ্যে আনহ্যাপিনেসের জায়গা তৈরি হয়। মেকিং পিপল নেভার স্যাটিসফাইড, অথবা আনস্যাটিসফাইড দিলেও হবে, নেভার না দিয়ে চাইলে আনস্যাটিসফাইড দিয়েও শেষ করে দিতে পারবা। বিকামিং অ্যান অ্যাডিকশন, আচ্ছা, এটা আস্তে আস্তে কী করে, অ্যাডিকশনের জায়গা তৈরি করে ফেলে, ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস, আস্তে আস্তে সেটা সাইকোলজিক্যাল প্রবলেমে পরিণত হয়, যে একটা মানুষ এটাকে সাইকোলজিক্যালি দেখা যায় যে টাকা পয়সা খরচ না করলে তার ভালো লাগতেছে না, শরীর ব্যথা করতেছে, মন ব্যথা করতেছে, এই জায়গা তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো জাস্ট এটাকে আমরা কী করবো, অ্যারো দিয়ে আগে যাবো বাদ বাকিগুলোতে। ওকে, সিম্পলি অ্যাজ দ্যাট। আসো এবার। ওকে, সো এতক্ষণ আমাদের যেগুলো আমরা ইয়াগুলো ছিল, কি বলে, ফ্লো চার্টগুলো ছিল, যে কয়টা দিছি, আশা করি ইনশাল্লাহ এগুলো থেকেই কমন পড়বে। কমন কথাটা ব্যবহার করি না যদি আমি, বাট আশা করি যে তোমরা কনফিডেন্ট থাকবা, ঠিক আছে। ওকে, আসো তারপর একটা। এবার হচ্ছে উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। ক্লজ টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস। আজকে সারাটা দিন ব্যয় করবা এইখানে আর রিটেনে, মানে শুধু ক্লজ টেস্টের পিছনে আজকে সারাটা দিন ব্যয় করে দাও, কোনো প্যারা নেই। আমি কয়েকটা দিয়ে যাচ্ছি, পড়ায় যাচ্ছি, কয়েকটা দিয়েও যাব। আচ্ছা, প্রথম কাজ কি, উইথ ক্লুজের ক্ষেত্রে আমরা ক্লুজগুলোকে আগে ধরার চেষ্টা করবো। পপুলার অর্থ আমরা পরিচিত জানি, জিওগ্রাফি, ভূগোল। টেস্টি, খুবই টেস্টি হয় যেটা। ফাস্ট, সস অর্থ প্রেফার করা কোনো জিনিসের উপরে, প্রসেস করা অর্থাৎ সিস্টেমের মধ্যে ফেলে যে কোনো জিনিসকে আগানো। ক্যালোরিজ বুঝছি। ওয়েন মানে হচ্ছে যে কোনো জিনিস ডিক্রের দিকে যাওয়া, হ্যাঁ, ডিক্রিজ হওয়া। হেলথ, অ্যাভেলেবল বুঝছি, হাই বুঝছি। ওকে, চল। জাঙ্ক ফুড ইজ ভেরি ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, খুবই কী হয়, ড্যাশ জাঙ্ক ফুড ইজ ভেরি, ইজ আছে, ভেরি আছে, খুব স্বাভাবিকভাবে এখানে অ্যাডজেক্টিভ বসবে, পপুলারই হওয়া উচিত, ভেরি পপুলার। হ্যাঁ, ওপরের মিনিংগুলো খুঁজলে আমরা দেখবো যে ভেরি পপুলার, হেলদি তো না, ব্যাস। চাইলে ওয়ার্ডের চেঞ্জও করা লাগতে পারে, পার্টস অফ স্পিচ যদি প্রয়োজন হয়, ঠিক আছে। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী খুবই পপুলার। পিপল ডোন্ট হ্যাভ টাইম টু প্রিপেয়ার, অর ড্যাশ, অর খুব, তিনটা কথা বলছে। মানুষের টাইম নাই কী করতে, প্রিপেয়ার করতে, রান্না করতে, আর ডেফিনেটলি প্রসেস করতে। মানুষের হাতে সেই সময়টা নাই যে মানুষ বসে বসে খাবার প্রসেস করবে, অথবা প্রিপেয়ার করবে, অথবা তারা কুক করবে, এই সময়টা তারা নাই। দে আর ইন আ হারি, তারা সবসময়ই দৌড়ের উপরে আছে বা তারা ব্যস্ত, ঠিক আছে। মোর ওভার আউটসাইড ফুড সিমস টু বি ভেরি ড্যাশ, আর বাইরের খাবার অলওয়েজ কি হয়, ভেরি টেস্টি। বি ভার্ব আছে, তারপরে অবশ্যই কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। হাঙ্গার ইজ দ্য বেস্ট ড্যাশ, এটা একটা প্রবাদ, আমরা জানি যে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, এটা পুরোটাই একসাথে বসে। হাঙ্গার ইজ দ্য বেস্ট, যা আছে SEC, হ্যাঁ, হাঙ্গার ইজ দ্য বেস্ট সস, ক্ষুধাই হচ্ছে সবচেয়ে বড় মানে সসের জায়গায় কাজ করে, যে এটা হচ্ছে ভালো সস আর কিছু না, এটাই সবচেয়ে বড় মশলা, ঠিক আছে। সো পিপল ড্যাশ রেডিমেড ফুড টু র ফুড, মানুষ র ফুডের দিকে পছন্দ করে, র ফুডের চেয়ে রেডিমেড পছন্দ করে। সো এই যে চেয়ে থেকে, এই অর্থগুলোতে আমরা সাধারণত কী ব্যবহার করি ভাই, প্রেফার সামথিং। সো পিপল প্রেফার, মানুষজন প্রেফার করে রেডিমেড ফুড টু র ফুড। ড্যাশ অর ফুড ভ্যালু ম্যাটার্স লিটল, এইটা ফুড ভ্যালু অথবা অন্য কিছু যেটা আমরা বসাবো সেইটা খুব একটা ম্যাটার করে না। তাহলে কোনটা ম্যাটার করে না, হেলথ ইস্যু নিশ্চয়ই, এই যে এখানে হেলথ কথাটা আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে হেলথ, বড় অক্ষরের হবে, হেলথ অর ফুড ভ্যালু ম্যাটার্স লিটল, এটা কোনো ম্যাটারই করে না যে ফুড ভ্যালু আছে কিনা, হেলদি হচ্ছে কিনা।
দিস ইজ ওয়াই ট্রেডিশনাল ফুডস আর অন দ্য ড্যাশ। আস্তে আস্তে ট্রেডিশনাল ফুডসগুলো কি হচ্ছে, হুমকির দিকে আছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ডিকে হচ্ছে। তাহলে অন দ্য ওয়েন এটাও একটা ফ্রেজ, একসাথেই সবসময় ব্যবহৃত হয়, ঠিক আছে। আর অন দ্য ওয়েন মানে এটা ধ্বংসের দিকে আগাচ্ছে। Food habit varies from country to country even though some items are very dash in demand. ফুড আইটেমগুলা আস্তে আস্তে কী করে, হ্যাবিটগুলা দেশ থেকে আরেক দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ভ্যারি করে, যদিও কিছু জিনিসের ডিমান্ড অলওয়েজ ভেরি হাই ইন ডিমান্ড। এই হাই কথাটা আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর ভেরি হাই ইন ডিমান্ড এগুলো খুবই চাহিদা সম্পন্ন। অ্যান্ড food habits are formed on the basis of dash, on the basis of what, particular region যে ডিমান্ড থাকে, on the basis of কি আছে, on the basis of আমরা দিতে পারি availability, এটা দেয়া যায়, ঠিক আছে। on the basis of availability, that's why dash has role in it. প্রথম কথা হচ্ছে এইখানে বসবে জিওগ্রাফি, বসাই আগে, জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা বুঝাইছে। তাহলে ফুড হ্যাবিটস আর ফর্মড অন দ্য বেসিস অফ ড্যাশ ইন পার্টিকুলার রিজন, পার্টিকুলার রিজিয়নে, তাহলে এটাই হবে, হ্যাঁ ঠিক আছে। অ্যাভেবিলিটি, অন দ্য বেসিস অফ অ্যাভেইলেবিলিটি, হ্যাঁ অ্যাভেইলেবিলিটি, অ্যাভেইলেবিলিটি নাউন হয়ে যাবে, এখানে নাম অ্যাডজেক্টিভ দেয়া আছে। ক্লিয়ার, বুঝছো নাহিদ, বুঝছো সাজিদ, ওকে। চলো পরেরটা দেখি। ইকোট্যুরিজম ইজ সেড বাই, ওকে সরি, প্রথম হচ্ছে আমরা কি করব, এইখান থেকে ইয়াগুলোকে পড়বো। মাস্ট বুঝছি, তারপরে ভার্ব অনুষ বি, এর পরে হয় অ্যাডজেক্টিভ বসতে পারে, ক্রিটিক্স নাউন বসছে, আচ্ছা যে সমালোচনা করে, এ বসছে, দি বসছে, ওকে। এরিয়া বুঝছি, ইকোসিস্টেম বাস্তু সংস্থান। ডোমেস্টিক, ডোমেস্টিকের পরে নাউন বসবে, ইকোট্যুরিজম, ওকে বুঝছি। বেস্ট, এরপরে নিশ্চয়ই ইয়া বসাবো আমরা, ফরেন ইকোনমিক ট্যুরিজম ভেরি, ওকে সবগুলো অর্থ ইজি আমাদের কাছে। ইকোট্যুরিজম ইজ সেড বাই ড্যাশ, কারা বলতেছে, নিশ্চয়ই নাউন বসবে। টু হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পরে লোকাল কমিউনিটির উপরে, এমন কথা কারা বলে, নিশ্চয়ই ক্রিটিকরা বলে। সো এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিটিক্স, হ্যাঁ ক্রিটিক্স, ক্রিটিক্সরা বলে, সেড বাই ক্রিটিক্স প্যাসিভ হয়েছে, ক্রিটিক্সরা বলে এটাকে, বা তাদের দ্বারা বলা হয় টু হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্টস অন লোকাল কমিউনিটিস, লোকাল কমিউনিটির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে ইকোট্যুরিজম। আচ্ছা, বিকজ দ্য অ্যারাইভাল অফ ড্যাশ, আচ্ছা এখানে নাউন আছে যেহেতু, তাহলে তার আগে দা বসবে, দা অফের মাঝখানে ডেফিনেটলি ইয়া বসে। দ্য অ্যারাইভাল অফ ড্যাশ ভিজিটর্স, কোন ধরনের ভিজিটররা আসে, ভিজিটর নাউন, তাহলে তার আগে যা বসবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এইখানে আমরা অর্থগত দিক থেকে ফরেন নিতে পারি। দ্য ফরেন ভিজিটরদের যে অ্যারাইভাল, এইটার জন্য, অ্যান্ড ওয়েলথ, পয়সা টাকা পয়সা যা আসে, বাইরের দেশের লোকজন যারা আসে, ক্যান শিফট পলিটিক্যাল অ্যান্ড ড্যাশ কন্ডিশন অফ দ্য ড্যাশ, আচ্ছা of the dash depend more on dash than domestic animal politics. আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে আগে ইকোনমিক কন্ডিশন দিই, পলিটিক্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে কি করে শিফট করতে পারে, রাইট। সো ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল এন্ড ইকোনমিক কন্ডিশনস অফ দ্য ড্যাশ, কাদের কাদের, ডোমেস্টিক, ঠিক আছে, যারা ইয়াতে আছে তাদের, রাইট। ওকে ডোমেস্টিক দিয়ে আগে দেখি পরে কি হয়। ডোমেস্টিক ডিপেন্ডেন্ট মোর অন ড্যাশ দেন ডোমেস্টিক, বাইরের যে সিস্টেমটার উপরে সেটাকে কি করে, ট্যুরিজমের উপরে তারা নির্ভর করতে পারে। তাহলে মোর অন ট্যুরিজম, তারা আশায় বসে থাকে যে ট্যুরিজম কখন হবে, মানে ইটস কাইন্ড অফ কক্সবাজারের সিচুয়েশন বা সেন্ট মার্টিনের সিচুয়েশন আমরা যখন পড়ছি, যে আস্তে আস্তে এখন সেইখানে মানুষজন কাজ করতে চায় না, তারা শুধু ট্যুরিজমের উপরেই ভরসা করে থাকে, এবং সাথে সাথে কিছু স্মাগলিং হয়, মানে ইয়াবাটে বা হ্যাভি জাবি ড্রাগস ট্রাগস বেচে, এই ঝামেলাটা তৈরি হয়। ডোমেস্টিক ইকোনমি পড়েছে। ওয়াইল ড্যাশ বিকাম পপুলার উই মাস্ট ড্যাশ রিমেইন কশাস। আচ্ছা আসো, ওয়াইল বিকামস পপুলার, কি পপুলার হচ্ছে, ট্যুরিজম গেছে, রাইট, এটাও কাটা গেছে, ইকো ট্যুরিজম। তাহলে এইটা যখন পপুলার হচ্ছে আমরা এটাকে লিখবো ওয়াইল ইকো ট্যুরিজম, ওয়াইল ইকো ট্যুরিজম বিকামস পপুলার, আস্তে আস্তে যে পপুলার হচ্ছে, উই মাস্ট ড্যাশ রিমেন কশাস অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্ট অ্যান্ড ডু আওয়ার ড্যাশ, আওয়ার বেস্ট, এটা আগে আউট করো, ডু আওয়ার বেস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, এটাকে আউট করো, ঠিক আছে, অ্যান্ড ইকোসিস্টেম। এইবার আসো বাদ বাকিগুলো নিয়ে দেখি, একটা বাদ আছে, রাইট। উই মাস্ট ড্যাশ রিমেন, উই মাস্ট কোনটা আছে, উই মাস্ট ড্যাশ, হ্যাঁ
আর তো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, এইখানে মাস্ট হবে না অ্যাকচুয়ালি, এইটা থেকে বসবো, উই মাস্ট রিমেইন কশাস। ওকে, এইভাবে। সো বাদ বাকি কন্ডিশন অফ দ্য, এইখানে যদি ডোমেস্টিক ইউজ না করো চাইলে এখানে এরিয়া ইউজ করতে পারো, সাউন্ডস বেটার। হ্যাঁ, দ্য এরিয়া, কন্ডিশন অফ দ্য এরিয়া ডিপেন্ড, এটা যেতে পারে। ওকে, সো গেল। তারপরটা কনফ্লিক্ট নিয়ে কথা হচ্ছে, ডিফাইন করা কোনো জিনিসকে, ডিফাইন করা, ওয়ারেস বসবে নর্মালি, ডিনোট করা, কজেস ভার্ব, আচ্ছা হইতে পারে আবার নাউনও, ইন্টিমিডেটেড, আচ্ছা নাদার বসতে পারে কজ, আচ্ছা দুইটাই বসছে, ভেরি গুড, দুইবার আসছে। ইন্ডিভিজুয়ালস, ক্লেম করা, ভ্যালু দেয়া, ফেনোমেনন কোনো ঘটনা, সেলফস, ঠিক আছে, নিজেদের মধ্যে। ওকে, কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ অ্যাজ ক্ল্যাশ অফ ড্যাশ and ideas among other things, and if dash death or distractions. Very good. Conflict কে বলা হচ্ছে can be denoted, ঠিক আছে, এটাকে বলা যেতে পারে, conflict can be denoted as clash of dash. Okay, এটাকে clash of dash কি বলা যেতে পারে, selves, right, individuals and ideas. আমরা এখানে ভ্যালুজ লিখতে পারি, যে ভ্যালুজ এবং আইডিয়াস এর মধ্যে ক্ল্যাশ করাকে বোঝানো যাইতে পারে। অ্যান্ড ইট ড্যাশ ডেথস অর ডিস্ট্রাকশন, এই কনফ্লিক্টটা কিছুই নিয়ে আসে না, কি নিয়ে আসে, ইট ক্লেমস হইতে পারে, ইট কজেস হইতে পারে। এইখান থেকে তাহলে কজেসটাকে উঠাই দিয়ে আগে, যেহেতু কজেস একটা আছে, ইট কজেস ডেথস অর ডিস্ট্রাকশন, এটা শুধু মৃত্যু এবং ধ্বংস, এর বাইরে আর কিছুই নিয়ে আসে না, এগুলোই নিয়ে আসে। কনস্ট্রেইনস অফ রিসোর্সেস ইজ অলসো আ ড্যাশ অফ কনফ্লিক্ট, এইটা আরেকটা কারণ, তাহলে কি হবে, কজ অফ, রাইট, মানে একটা কজেস ভার্ব হয়েছে আর একটা কজ হচ্ছে নাউন হয়েছে, কজ অফ কনফ্লিক্ট। কনফ্লিক্ট ইজ আ ভেরি ন্যাচারাল ড্যাশ ইন হিউম্যান লাইফ, ন্যাচারাল অ্যাডজেক্টিভ বসছে, তারপরে নিশ্চয়ই নাউন বসা দরকার। আমরা বলছি যে একটা ঘটনাকে ফেনোমেনন বলে, তাহলে এটা একটা ন্যাচারাল ফেনোমেনন, ফেনোমেনন, the normal phenomenon in human life, and we are very often dashed by different sorts of conflicts. আমরা প্রায়শই কি হই, intimidated হইতে পারে, আর often যেহেতু আর আছে তারপরে অ্যাডজেক্টিভ লাগবে, intimidated by different sorts of conflicts. As we have conflicts with others, we have conflicts within ourselves. এই যে সেলফস বলা আছে নর্মালি, যে আমাদের যে শুধু নিজেরা নিজের মানে অন্যদের মধ্যে হয় ব্যাপারটা তাই না, আমাদের নিজেদের মধ্যে মাঝে মাঝে হয়, তাহলে আওয়ারের সাথে সেলফস বসে, আওয়ার সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যান্ড কনফ্লিক্টস বিটুইন টু ড্যাশ ইজ কল্ড, তাহলে টু আছে, এখানে আমরা ইন্ডিভিজুয়ালকে নিতে পারি, দুইজন ব্যক্তি, ইন্ডিভিজুয়ালস, টু ইন্ডিভিজুয়াল হলে সেটাকে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট বলে। ড্যাশ দ্য কনফ্লিক্ট উইথ ওয়ান সেলফ ইজ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, এগুলো অ্যাডমিশনে তোমাদের লাগবে। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল, যদি দুজনের মধ্যে হয়, নিজের মধ্যে নিজে কনফ্লিক্টে থাকলে যে আমার কি পড়া উচিত তা উচিত না, এটা ছাড়বো কি ছাড়বো না, এটাতে যাবো কি যাবো না, করবো কি করবো না, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল। তাহলে যেখানে অর্থে ব্যবহৃত হচ্ছে না, যে এইটাকে বলে ইন্টারপার্সোনাল, যেখানে, তাহলে এই যে যেখানে হচ্ছে ওয়ারেস, তাহলে এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে whereas the conflict with oneself is intrapersonal conflict. When different groups are fighting with one another, নিশ্চয়ই আছে কোথায়, এই যে এখানে one another, যে একটা আরেকটার সাথে যখন মারামারি করতেছে, THER, one another, that intergroup conflict and conflict within the group is intragroup conflict. একটার ভেতরে ভেতরে যদি মারামারি হয় নিজেদের মধ্যেই, তাহলে সেটা আমরা ইন্টারগ্রুপ বলবো, আর নিজের অন্য গ্রুপের সাথে মারামারি করলে ইন্টার। সো দুইটাতেই ইন্টার পার্সোনাল নিজে নিজে, ইন্টার পার্সোনাল দুইজন পার্সোনাল মারামারি, ইন্টার গ্রুপ দুই গ্রুপের মারামারি, ইন্ট্রা পার্সোনাল নিজের মধ্যে নিজের মারামারি, ইন্ট্রা গ্রুপ নিজের গ্রুপেই নিজেদের মধ্যে মারামারি। ঠিক আছে, সো আসো এবার, তাহলে মোটামুটি এগুলো ইজি না, আর দু একটা করে ছেড়ে দেই, তারপরে হচ্ছে বাদ বাকি আমরা আবার উইথ লুজ নিয়ে বসি। ওকে, প্রথমটা কি বলছে, পলিউটস, ওকে, ডিসচার্জ করে, এটা টেক্সট থেকে আসছে, ওয়েস্ট করে, ফ্রি, টক্সিক, বিকজ অফ ডাম্পড, পেইড ব্যাক সিন্স। আচ্ছা, ঢাকা সিটি ড্যাশ দ্য বাউন্টি, পেইড ব্যাক আছে, পেইড ব্যাক দুইটাই, ওকে, পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বুড়িগঙ্গা বাই সাকিং লাইফ আউট অফ ইট, এখান থেকেও থাকতে পারে, এগুলোও
কিসে থাকতে পারে, গ্যাপে দেয়া থাকতে পারে। বুড়িগঙ্গা by sucking life out of it. According to newspaper reports, the বুড়িগঙ্গা is dying dash pollution. তাহলে বিকজ অফ দেয় আছে, কারণে অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে বিকজ অফ পলিউশন, পলিউশনের জন্য হিউজ কোয়ান্টিটিস অফ ড্যাশ আর ড্যাশ, আচ্ছা কোয়ান্টিটিস অফ কেমিক্যালস বলাই আছে, তাহলে কেমিক্যাল নাউন, তার আগে যদি এটাকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ দিতে হবে, কোন ধরনের কেমিক্যালটা ডিসচার্জ হচ্ছে, টক্সিক কেমিক্যাল, টক্সিক কেমিক্যালস আর ড্যাশ ফেলা হচ্ছে, তাহলে ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, প্রত্যেক দিন মানে টক্সিক কেমিক্যাল ফেলা হচ্ছে। দ্য সিটি ড্যাশ অ্যাবাউট, আচ্ছা 4500 টন সলিড ওয়েস্ট এভরিডে, তাহলে কি করে, ডিসচার্জ করে। তাহলে সিটি যেহেতু সিঙ্গুলার, তার সাথে ভার্বের এস বাই এস হবে, সবই ঠিকঠাক আছে, শুধু ডিরেক্ট বসায় দিব, ডিসচার্জেস 4500 tons of solid waste every day and most of it directly is into the river. Very simple. ওকে, বাদ বাকিগুলা তোমরা একটু দেখে নিবা। কালার এটা একদম ডিরেক্ট ইজি, এগুলো পারবা। এটাও আসছে টেক্সট থেকেই, জেন্টাল পার্সনের, ঠিক আছে, এটা হচ্ছে এটিকেট থেকে আসছে। আরও অসংখ্য দিছি যাতে এইগুলা তোমাদের প্র্যাকটিস করলেই হয়ে যায়। আমি প্র্যাকটিস শিটটা দিয়ে দেবো, বাট আগে নিজেরা করবা, দুপুরবেলা পাবা এই প্র্যাকটিস শিট, ঠিক আছে। বাট আমি চাই যে সকাল থেকে তোমরা নিজেরা এটা একটু শেষ করো, প্র্যাকটিস করো যে আমি হয় কি হয় না, ঠিক আছে। ডিরেক্ট মুখস্থ করার তো কোনো দরকার নাই। আসো এবার উইথ ক্লুজ সহজ, ক্লাস টেস্টের উইদাউট ক্লুজ বক্স ছাড়া আর বক্সের বাইরে যেটা থাকবে এটা আরও সহজ। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ গ্রেট প্রবলেমস ইন মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন প্রবলেমসের একটা ইজ এ গ্রেট problems. Now air pollution is caused by vehicles যা আছে বসবে, and factories item, ঠিক আছে। water pollution occur when industrial waste is dumped, সেটাও ঠিক আছে। soil pollution happens due to excessive use of fertilizing না হয়ে কি হবে, TION হবে, fertilization and pesticides, আচ্ছা। noise pollution from loudspeaker and machines also affects, নয়েজ পলিউশনই হচ্ছে এখানে সাবজেক্ট, সো ইফেক্টস ঠিকঠাক আছে, পিপলস হেলথ, অল দিস ফ্যাক্টরস টুগেদার কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জিং, হবে না, ক্লাইমেট চেঞ্জ হবে। নর্মালি যেগুলো চেঞ্জ আছে আমি শুধু সেগুলো করে দিচ্ছি, বাদ বাকিগুলো ঠিক আছে। টু কমব্যাট পলিউশনকে কমব্যাট করার জন্য পিপল মাস্ট রেইজ অ্যাওয়ার, তাহলে অ্যাওয়ারের সাথে নেস বসবে, অ্যাওয়ারনেস এখানে লিখলাম, ঠিক আছে। অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড টেক স্ট্রিক্ট মেজার্স ইনক্লুডিং অ্যাফরেস্টেশন, বেশি বেশি করে কি করা, বনায়ন করা, reducing plastic usage, ঠিক আছে। everyone must participate, ঠিক আছে, verb 1 বসবে, must participate in cleaning campaigns, মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে সেটাতে অংশগ্রহণ করতে হবে। only then we can have livable planet, ঠিক আছে, for future generation, একটা livable planet future জেনারেশনের জন্য রেখে যেতে পারবো, এই অবস্থাটা আমরা তৈরি করতে পারবো। ক্লিয়ার? আসো, education is a basic human right, okay, ঠিক আছে। it enables individual to develop, so developing হবে না, ঠিক আছে, verb 1 হবে develop, বা বসবে একটা, critical thinking, gain knowledge and contribute to society. in rural areas children do not have access to equality education due to poverty and lack of infrastructural হবে না, infrastructure বসবে, noun বসবে, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট মাস্ট অ্যালোকেট মোর রিসোর্সেস, ঠিক আছে, টু প্রোভাইড ফ্রি কম্পালসারি এডুকেশন। মডার্ন এডুকেশন অলসো ফোকাসেস অন দ্য ইউজ অফ টেকনোলজিক্যাল, আচ্ছা এখানে টেকনোলজি বসবে, হ্যাঁ, টেকনোলজিক্যাল না বসে টেকনোলজি নাউন বসবে আর কি, আমি এখানে জাস্ট নর্মালি লিখে রাখতেছি। লাইক স্মার্ট বোর্ড অ্যান্ড ই লার্নিং, টিচার্স প্লে আ ড্যাশ রোল, ক্রুশাল রোল, ঠিক আছে, এটা যা আছে অ্যাজ ইট ইজ। ইন শেপিং স্টুডেন্টস ফিউচার, স্টুডেন্টস must also take responsible আছে, এইখানে নাউন হবে ভাই, responsibilities, TIES for their studies, TIES দাও, প্লুরাল দাও, must also take, যেহেতু স্টুডেন্টস আছে তাদের রেসপন্সিবিলিটিস নিতে হবে। an educated population can create a কি আছে, create a progress nation, না নেশন নাউন আছে, সো এটা অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। progressive SIVE এইভাবে লিখতে পারবে, তাহলে
প্রোগ্রেসিভ নেশন অ্যান্ড ইরাডিকেট ইলিটারেসি, ইরাডিকেট ভার্ব, ইলিটারেসি নাউন অ্যাজ ইট ইজ যা আছে ঠিকঠাক, ক্লিয়ার। সো দিজ আর ভেরি ইজি, এগুলোর কোনো সমস্যা নাই, কারণ যেহেতু সেকেন্ড পেপার তোমাদের জন্য মানে ডাল ভাত, সো এইখানে জাস্ট সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করবা। আরও কয়েকটা করতেছি, তারপর অন্যান্য যেসব প্যারা আছে ওগুলো একটু দেখবো। টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে পিপল লিভ অ্যান্ড ইন্টারেকশন, ঠিক আছে। ইনোভেশন সাচ এ স্মার্টফোন অর দ্য ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, আর্টিফিশিয়াল আছে তাহলে ইন্টেলিজেন্ট অ্যাডজেটিভ আছে সেটা হবে না ইন্টেলিজেন্সিই, হ্যাঁ এনসিই, শুধু যেটুকু চেঞ্জ আমি ওইটুকু লিখতেছি। হ্যাভ মেড লাইফ কনভেনিয়েন্ট, হাউএভার it has also created new challenges like cyber secure না হয়ে security, হ্যাঁ RITY, cyber security threats, digital addiction. Technology is a boon to, ঠিক আছে, education and communication. It has made online learning and remote work possible হইতে, এটা ঠিক আছে, রিমোট ওয়ার্কিং ওয়ার্ক দুটাই হইতে পারে। The healthcare sector has also improved due to advanced medical equipments, okay, এটাও ঠিক আছে। While technology creates opportunities, creates এর পরে ভার্বের সাথে নাউন আছে, ঠিক আছে, people must use it wisely. Overuse can lead to health problems, ঠিক আছে, like poor eyesight and lack of physical, এখানে physics না হয়ে physical activities হবে, adjective বসবে। To ensure better future we need to promote রেসপন্সিবিলিটি না হয়ে রেসপন্সিবল, ঠিক আছে, রেসপন্সিবল আই পর্যন্ত নাই, রেসপন্সিবল ইউজেস অফ টেকনোলজি, কারণ ইউজেস এখানে নাউন তার আগে অ্যাডজেটিভ বসবে, ক্লিয়ার, জাস্ট অ্যাডজেটিভ ভার্সনটা বসায় দিবা, ওকে ডান। আচ্ছা, child labor is a social evil that deprives children of their childhood. There আছে এইখানে ডেফিনেটলি নাউন বসবে, কিন্তু কোন ধরনের নাউন, এখানে বসবে হচ্ছে চাইল্ডহুড, দাঁড়াও জাস্ট হুড অ্যাড করে দিই, অ্যাবস্ট্রাক্ট নাউন বসবে, ওকে। অ্যান্ড এডুকেশন, ইট অফেন রেজাল্টস ফ্রম এক্সট্রিম পোর, এক্সট্রিম নিজেই অ্যাডভার্ব, তাহলে পোর না বসে পোভার্টি, এক্সট্রিম পোভার্টির জন্য এটা হয় ল্যাক অফ সোশ্যাল প্রোটেকশন। চিলড্রেন আর ফোর্সড টু ওয়ার্ক ইন হ্যাজার্ডাস কন্ডিশন, হ্যাজার্ডাস নিজেই এখানে ভাই কি আছে, এই ভদ্রলোক নিজেই অ্যাডজেটিভ আছে, তারপরে অ্যাডজেটিভ না হয়ে এখানে আমরা দেখব কন্ডিশন, শুধু এলটা মুছে দিলেই হবে, হ্যাজার্ডাস কন্ডিশন ফর মিনিমাল ওয়েজেস, একদম খুব ন্যূনতম বেতনের জন্য তারা অনেক পরিশ্রম করে। দিস ইম্প্যাক্টস দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট মাস্ট স্ট্রিক্টলি এনফোর্স, স্ট্রিক্ট মাস্ট আছে, এরপরে ভার্ব ওয়ান লাগবে, এনফোর্স ই দিলেই হয়ে যাচ্ছে, লস টু প্রিভেন্ট চাইল্ড লেবার্স, এনজিওস অ্যান্ড কমিউনিটিস গ্রুপ শুড অলসো, আচ্ছা শুড আছে, এইখানে যেরকম মাস্টার পরে ভার্ব ওয়ান দিতে হবে, এইখানে শুডের পরেও ভার্ব ওয়ানও, এইখানেও শুডের পরে ভার্ব ওয়ান দিতে হবে, তাহলে সাপোর্টিভের জায়গায় ই দিয়ে সাপোর্ট করতে হবে। ভালনারেবল ফ্যামিলিজ, এডুকেটিং প্যারেন্টস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ চাইল্ড রাইটস, ঠিক আছে, ক্যান ব্রিং সিগনিফিক্যান্ট চেঞ্জ। পাবলিক অ্যাওয়ারনেস, ঠিক আছে, ক্যাম্পেইন ক্যান ফার্দার এক্সেলারেট দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার, এনশিওর আ ব্রাইটার ফিউচার, ডেফিনেটলি এটাও ঠিক আছে ফর চিলড্রেন, ওকে। এটা উন্নতর আলোকিত, আরেকটু আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, ক্লিয়ার, ওকে। সো আই থিঙ্ক বাদ বাকি এইগুলা যা আছে এগুলো একটু তোমরা প্র্যাকটিস করবা, আরও অনেকগুলা দিছি, সো দ্যাট এইখান থেকে কোনো মানে প্যারা তোমাদের না হয়, ঠিক আছে, ওকে। রিঅ্যারেঞ্জে যাচ্ছি আমরা, রিঅ্যারেঞ্জ, ওকে। আমি কি একটু ব্রেক দিব তোমাদের, দিয়ে আর একটু পরে শুরু করব, নাকি শেষ করবো একটা, না কোনটা করবো? আচ্ছা চলো আগে দেখি কতটুকু আগানো যায়, ওকে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, ক্লাসে বলছিলাম যে গল্পের ক্রোনোলজি, হ্যাঁ ক্রোনোলজিটাকে ধরতে হবে, অর্থাৎ সিরিয়াল মেনটেন করা, যে আমি ঠিকঠাক বুঝতে পারছি কিনা, ওকে, যে কোনটার পরে গল্পের স্টোরি কোনভাবে আগাবে এই জিনিসটাকে জাস্ট ধরতে পারে। খেয়াল করো, অল দ্য সার্ভেন্টস আর কল্ড ইনটু ইন্টারোগেশন, সবাইকে ইন্টারোগেশনে নিয়ে আসলো, কোত্থেকে, গল্পের শুরুই বুঝতে পারি নাই। ইউজুয়ালি আমরা দেখবো যে অতীতকালের যদি কোনো ঘটনা থাকে ওয়ান্স থাকবে, তারপরে বার্থ থাকবে, যদি ঘটনা থাকে, এই জিনিসগুলো আমরা খুঁজে বের করবো। ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ দ্য জাস্ট chalked out an intelligent plan, তাও বুঝতেছি না। ওয়ান্স আ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট, যেখানেই ওয়ান্স পাবো খুব স্বাভাবিকভাবে ধরা যায় যে এটা দিয়ে গল্প শুরু হতে পারে, স্বাভাবিকভাবে, সবসময় বলি নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো,
The servants were summoned to court by having stolen necklace. এখনো বুঝতেছি না when the servants came, তাহলে প্রথমে যে নেকলেস হারাইছে এরপর তো নিশ্চয়ই ঘরের কোনো ঘটনা আসবে, এখন আসতেছে না। The servants were summoned by the court but they denied. When the servants came out to the court next day, the thief had already cut off the inches, but nobody confessed their guilt. So the owner of the house lodged a complaint. Okay, the judge found one of the streak shorter. তাও বুঝলাম ন্যাচারালি এটা সাসপেক্টেড দেখে গেম। ওকে, তাহলে এবার ঘটনা বুঝে গেছি আমরা, আস্তে আস্তে করে আমরা এটা সিরিয়াল করি। চলো, কাজ হচ্ছে প্রথমে ABCD যেটা আছে জ্যাঙ্গল, এটাকে আগে উল্টাইতে হবে, যে এফ আগে যাবে BC পরে যাবে এই জিনিসটাকে, দেন আবার এটাকে রিরাইট করতে হবে। সো উপরে ABCD দিয়ে লিখে নিচে আবার পুরোটাকে, তখন আর ABCD লেখা যাবে না, এটা জাস্ট গল্পের মতো আগাবে, মনে হবে যে একটা স্টোরি লিখছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়ান্স দ্য নেকলেস ওয়াজ লস্ট, তাহলে প্রথমে বসবে কি সি। আচ্ছা, তারপর কোথায় লিখবো? উপরে লিখি না, এখানে লিখি। প্রথমে হচ্ছে একটু তাক দিলাম, সবার প্রথমে কি বসবে? সি ফর শিওর। আমরা দেখতেছি এখানে সি বসতেছে। ওয়ান্স দ্য নেকলেস ওয়াজ লস্ট ফ্রম হিজ ম্যানস হাউস। আচ্ছা, তারপরে দ্য সার্ভেন্টস ওয়ার সামন্ড, ওকে এটা হবে না। সো ওনার অফ দ্য হাউস, আচ্ছা when the servants came to the court, এটা হবে না। ন্যাচারালি দ্য জাজ, আচ্ছা প্রথমে একটা জিনিস হারাইছে, হারানোর পরে নিশ্চয়ই এটা নিয়ে কোনো কথা হবে। সো প্রথমে আমরা দেখতেছি যখন এটা হারাইছে খুব স্বাভাবিকভাবে সবাই মনে করতেছে যে ওকে, তাইলে ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্য ওয়ান অফ দ্য সার্ভেন্টস হ্যাজ স্টোলেন দ্য নেকলেস। বাসায় কিছু চুরি গেলে আগে আমরা কি করি? কাজের বুয়ারে ধরি, এটা একটা খারাপ জিনিস, কিন্তু এটাই সিস্টেম, এটাই ধরে সবাই। তাহলে আই নাম্বারটা বসবে তারপর, যে এরপরে দেখা গেল যদিও আই সবসময় বড় অক্ষরেরই বসে, কিন্তু এখানে ছোট অক্ষরে যেহেতু আছে আমি ছোট অক্ষরে লিখতেছি। আই নাম্বারটা বসবে যে ন্যাচারালি ইট ওয়াজ সাসপেক্টেড দ্যাট ওয়ান অফ দ্য সার্ভেন্ট হ্যাড স্টোলেন দ্য নেকলেস, কিন্তু বাট নোবডি কনফেস দেয়ার গিল্ট, কিন্তু কেউই তাদের অন্যায়কে বা তাদের যে অপরাধকে এটাকে স্বীকার করতেছিল না। তাহলে এটা হইতে পারে তারপর আয়ের পরে, ঠিক আছে? তাহলে এফ দিলাম। কখনো কখনো সিরিয়াল উল্টাপাল্টা হইতে পারে, কারণ কিছুক্ষণ পরে পাবা যে একই জিনিস মনে হচ্ছে যে এটা আগে আসলে বেটার কিংবা এটা পরে আসলে বেটার, নিজেদের মধ্যে আমরা কনফ্লিক্টের মধ্যে থাকতে পারবো, বাট ডোন্ট ওয়ারি, আমরা আগে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন যেহেতু কেউ তাদের গিল্ট সাসপেক্ট করে নাই, তখন কি করতে হয়েছে? সো দ্য ওনার অফ দ্য হাউস লজড এ কমপ্লেন টু দ্য কোর্ট, এটা বরাবর বসতেছে, তাহলে এফ এর পরে জি বসে গেছে, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এইবার সো দ্য ওনার, ওকে দ্য সার্ভেন্টস ওয়ার সামন্ড, তাহলে যখনই কমপ্লেন করা হলো তখন তারা কি করলো? ডেফিনেটলি এটা ঠিক আছে যে তারা তাদেরকে ইয়াতে ডেকে নেওয়া হলো, কি বলে এটাকে, কোর্টে ডেকে নেওয়া হলো, কিন্তু তারা সবাই ডিনাই করলো যে না আমরা কেউই চুরি করি নাই। তাহলে এটা হচ্ছে এই ভদ্রলোকের পরে, সো দ্য ওনারের পরে ডি নাম্বারটা, জি এর পরে ডি। আচ্ছা, তখন কি ঘটলো? আচ্ছা, একটা জিনিস ভুল করছি এইখানে, ন্যাচারালি করার পরে অল দ্য সার্ভেন্টস আর কল আউট অ্যান্ড ইন্টারোগেট, এটা বসার কথা ছিল। তাহলে এটা আয়ের পরে এ, তাই তো? এই লাইন দেখি নাই আমি। আয়ের পরে তারপরে এফ, আয়ের পরে এ, তারপরে এফ, তারপরে জি। ওকে, আচ্ছা তারপরে আসো, এবার সবাইকে ডি নাম্বার, রাইট? সার্ভেন্টদেরকে সামন করা হলো, কিন্তু তারা কি করলো? সবাই ডিনাই করলো। আচ্ছা, এইবার ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য থিফ, চোরকে খুঁজে পাওয়ার স্বার্থে, এবার গল্প অন্যদিকে মন নিছে, চোরকে খুঁজে পাওয়ার স্বার্থে প্রথমে জাজ একটা প্ল্যান আঁটলো। এইটা প্ল্যানটা আমাদেরকে এখনো বলে নাই কোন প্ল্যান। প্ল্যান হচ্ছে এইটা যে প্রত্যেককে হি গেভ ইচ, তাদেরকে একটা করে ইকুয়াল লেন্থ অফ লাঠি ধরাই দিছে যে নাও এই স্ট্রিক নিয়ে বাসায় যাও, ওয়ান অফ দ্য ট্রিক্স টু ইনক্রিজ বাই এন ইঞ্চ নেক্সট ডে, এবং এটা বলে দিছে যে আগামীকালকে যে চুরি করছে তার লাঠি 1 ইঞ্চি বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার প্ল্যান, প্রথমে একটা প্ল্যান আটছে, এইটা তার প্ল্যান, তাহলে বি এর পরে যে। ওকে, এইবার ঘটনা কি? দ্য when the servant came to the court next day, the thief had already cut off the inches. তাহলে পরের দিনের ঘটনার দিকে আমরা আগাবো। পরের দিন যখন ইয়াতে গেছে, কি বলে এটাকে, কোর্টে গেছে, চোর অলরেডি তার, যেহেতু বলছে যে লাঠি বাইরে যাবে 1 ইঞ্চি, তো চোর আগে 1 ইঞ্চি কাইটা ফেলছে যে ঠিক আছে আমারটা বড় হলো যেন সবার সমান হয়। এইভাবে the judge found one of the sticks shorter and this is the way he could easily caught the thief.
তাহলে এই দুই ভদ্রলোক, লাস্টের যে দুই ভদ্রলোক ই এবং এইচ পরপর বসবে, ই এইচ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এইটুকু বক্স করে রাখবো পরীক্ষার খাতায়। দেন আমরা হচ্ছে এটাকে জাস্ট এইবার এই সিআইই যেভাবে আছে নাম্বার ছাড়া এইটাকে সুন্দর করে জাস্ট A to Z প্যারাগ্রাফের মতো লিখবো, কোনো লাইন বাই লাইন না। তাইলে এইটাই তোমাকে ইনস্ট্রাকশন পরীক্ষার হলে দেওয়া থাকবে যে প্রথমে বের করো, দেন এটাকে হচ্ছে লজ করো, ঠিক আছে। আসো, জাম্বল করা আছে ডাইট। আচ্ছা, ময়দা যেহেতু গেছে ফর শিওর এটা সবার শেষে, ঠিক আছে, মানে যেটা মরে গেছে সেটা সবার শেষে থাকবে, এটাই স্বাভাবিক। ঢাকা ইউনিভার্সিটিতে কে কোন ব্রো? কাজী নজরুল ইসলাম ব্রো। ওকে, যখনই দেয়া থাকবে জন্মগ্রহণ করেছেন, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন 1989, জন্ম সবার আগে আসবে ফর শিওর। তাইলে আমরা সিস্টেম করে ফেলে আগেই ঘোষণা দিয়ে দিই যে আই নাম্বার আজকে শুরুতে বসতেছে, আই জন্মগ্রহণ করছে। এরপরে সহজ ঘটনা, জন্মের পরে দেখবা যে পরপর কয়টা সাল, এখানে 1899 লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা 1899 পরের সালগুলা খুঁজতে থাকি, যে উনি জন্মগ্রহণ করেছেন এত সালে, দেন কি করছেন, ওকে, দেন হি ওয়াজ ডিক্লেয়ার্ড, না হয় নাই, বাংলাদেশে আসবে না, 1924 অনেক পরে। হি লস্ট হিজ ফাদার অ্যাট দ্য এজ অফ 8, তার মানে এই 8 বছরটা তার জন্মের, এই 8 বছরটা তার জন্মের ঠিক কাছাকাছি সময়, 1899 পরে 8 বছর হচ্ছে 1907। ওকে, তারপর অ্যাট দ্য এজ অফ 19, অ্যাট দ্য এজ অফ 19 তার মানে হচ্ছে 1918, তাহলে 7-এর পরে 18 আর একটু কাছাকাছি, তারপরে হচ্ছে 24। তাহলে এই জিনিসগুলো সিরিয়াল মেনটেন করবে, ঠিক আছে। তাহলে প্রথমে সি এর পরে ডি, আসো আগে এই দুটারে ব্লক করি। তাহলে প্রথমটা কি গেছে আই এর পরে সি এর পরে ডি, ঠিক আছে। যে হি লস্ট হিজ ফাদার at age of 19, at age of 11 he showed his poetic genius, at the age of 19 he joined the army and ordinary soldier and fight in the first world war. On his return, সে যখন ফিরে আসছে, তাহলে এই সি এর পরপরই ই বসবে অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, কারণ এই ব্যাটল ফিল্ডের কথাই তো বলছে, তাহলে এইখানে এই নাম্বারটা বসে যাবে। ব্যাটল ফিল্ড থেকে যখন ফিরছে, হি গেভ আপ সোর্ড ফর দ্য পেন, সে তরবারি হাত থেকে তুলে হাতে কলম নিল। ইট ওয়াজ, আচ্ছা, এরপর কি হলো, উনি কি করতে থাকলেন, এইখান থেকে ভদ্রলোক প্রচুর লেখালেখি করতে থাকলো, হি রোট পোয়েমস অ্যান্ড গজলস অ্যান্ড নোভেল অ্যান্ড হাবিজাবি। আচ্ছা, 24-এ ম্যারিড প্রমিলা ইন কলকাতা। এবার আসো, এইখানে এই যে দুইটা স্টোরি আমি বলছিলাম না একবার, যে দেখবা মাঝে মাঝে কনফিউশন তৈরি হবে যে কোনটা আগে রাখবো আর কোনটা পরে রাখবো। অ্যান্ড এই 24-এ যে প্রমিলারে বিয়ে করছে, এটাকে 18-র পরে ধরবো, নাকি সে অনেক গান কবিতা লিখছে এইটা ধরবো, কোনটা ধরবো? তুমি যেটা নাও ভাই ওইটাই রাইট, কোনো সমস্যা নাই। আর টিচার যদি ঘাবড়ামি না করে তাহলে ইনশাল্লাহ নাম্বার পাওয়া যাবে। তাহলে আমি প্রথমে লিখতেছি যে উনি এসে কবিতা ধরলেন এবং উনি লিখলেন, যেহেতু কলম ধরার সাথে সাথে লিখার সম্পর্কটা, সো আগে আমি এটাকে নিয়ে আসতেছি বি। দেন আমি একটা ঘটনা জাস্ট উনি বিয়ে করছেন এইটাকে রাখতেছি 24-এ, সিরিয়ালে পিছাইছে বলে। আচ্ছা, এইবার ট্র্যাজিক, 24-এর পরে উল্টায় গেছে সাল 42, যে 42-এ যে উনি কি করলেন, হঠাৎ করেই ক্রুরাল ডিজিজে আক্রান্ত হলেন এবং প্যারালাইজড হয়ে গেলেন ফর রেস্ট অফ হিজ লাইফ, সারা জীবনের জন্য কি করলেন, প্যারালাইজড হয়ে গেলেন। তাহলে এফ নাম্বার বসবে। এরপর এটা গেল, ইট ওয়াজ ট্র্যাজিক, ডান। তারপর বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট 1971, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7। আচ্ছা, বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হইলো, তাকে ডিক্লেয়ার করা হইলো গভর্নমেন্ট কি হিসাবে, আমাদের ন্যাশনাল পয়েট হিসাবে। তাহলে এই দুইটা যাবে পরপর, এইচ অ্যান্ড দেন জে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবার আগে ব্লক করছিলাম যে মরবে, এটা হচ্ছে সবার আগে অলওয়েজ যাবে, এ। ওকে, সো এই হচ্ছে সিরিয়াল। এই সিরিয়ালের উপরে এই নাম্বারের ভিত্তিতে এবার আমরা কি করব, এইটাকে হচ্ছে আমরা প্যারাগ্রাফ আকারে লিখে ফেলবো। ওকে, আচ্ছা আসো। তারপরে এইখানেও আরেকটা দেখতে পাচ্ছি যে এখানেও জন্ম মৃত্যু হাবিজাবি আছে। তাহলে আগে জন্মাইছে কোথায়, ডক্টর কুদরতি খুদা ওয়াজ বর্ন, সবার আগে ব্লক মারো, ডক্টর কুদরতি খুদা ওয়াজ বর্ন, কুদরতি খুদা যে জন্মগ্রহণ করছে কত সালে, 1900 সালে, একদম মানে কাজী নজরুলের 1 বছর ছোট, 1899, আর এই ভদ্রলোক হচ্ছে 1900। ওকে ওকে, হি ফার্স্ট। তাহলে এবার আসো 1900-র পরে,
হিজ ফাদার ওয়াজ এ পায়াস ম্যান, ফাদারের কথা এখানে আসবে না। সবার পরে যাবে হচ্ছে ডাইট। ওকে, 1900 সালে উনি জন্মগ্রহণ করছেন। হি শোড এক্সট্রাঅর্ডিনারি ইন এভরি স্কুল হইতে পারে। হি হ্যাজ মেড গ্রেট কন্ট্রিবিউশন আস হবে না। ডক্টর কুদরতি খোদা এত সালে উনি এমএসসি পাস করছেন, তাহলে এটা স্কুলের পরে আসবে। তার ফাদার ছিল অমুক। হি পাস্ট HSC at the age of 6. He was admitted into Furqaniya Madrasa. He made great plan to give new instruction of education. ওকে, এইবার খেয়াল করো একটু সিস্টেমটাকে আমরা আগে একটু বুঝি। এজ অফ 6 কাছাকাছি পাই 1906, ঠিক আছে? তো তাকে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করছে। এইটা একটা ক্লু যে তার বাবা যে একজন ধার্মিক ছিলেন, যে তার বাবা ছিল একজন ধার্মিক, তার বাবা হযরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ পায়াস ম্যান। এইটা একটা ক্লু যে তিনি ফুরকানিয়া মাদ্রাসায় ছেলেকে ভর্তি করছেন। তাহলে হইতে পারে, আমরা একটু সিস্টেম করি। প্রথমটা হচ্ছে সি, যেহেতু জন্মগ্রহণ করছেন এটা 1 নম্বরে থাকবে। এরপর এফ, এরপরে হচ্ছে অ্যাট দ্য এজ অফ 6, যে তারে ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করছে। আচ্ছা, এরপর কি করছেন? অ্যান্ড হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু ইংলিশ স্কুল। তারপরে তারা একটা ইংলিশ স্কুলে ভর্তি করছে, ফুরকানিয়া মাদ্রাসার পরে ইংলিশ স্কুলে ভর্তি করছে। এবং এই জন্য দেখা গেছে তিনি সবসময় কী করছেন, আস্তে আস্তে তার একাডেমিক ক্যারিয়ারে খুবই এক্সেলেন্ট ছিলেন স্কুল থেকেই। তাহলে আমরা এখানে লিখলাম স্কুলে উনি ভালো রেজাল্ট করতেন, বাইতে সেটা হাবিজাবি। তাহলে এইভাবে পড়তেছেন। এইবার আমরা দেখলাম যে উনি তার কি পাস করছেন। এখানে 25, এইখানে 29, সিরিয়ালে পিছাচ্ছে কোনটা হিসাব করো। এর গ্রেট কন্ট্রিবিউশন এখনও যাচ্ছি না। এমএসসি ইন কলকাতা অ্যাট এজ অফ 6, এটা চলে গেছে। হি মেড গ্রেট প্ল্যান 1953, এটা পরে, ঠিক আছে? তাহলে এবার আসো, তাহলে প্রথমে দিই আমরা তাহলে ডি নাম্বার, তারপরে দিব জি নাম্বার। ডি দিলাম, জি দিলাম, শেষ। 2টা একাডেমিক ক্যারিয়ার শেষ। আচ্ছা, হি ওয়াজ মেড, আচ্ছা সায়েন্টিফিক রিসার্চে আস্তে আস্তে এটা দিতে পারি এবার, যে উনি হ্যাজ মেড এ গ্রেট রিসার্চ কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ সায়েন্টিফিক রিসার্চে উনি অনেক অবদান রাখছেন। রেখে এইবার 53-তে অ্যাপয়েন্টেড এজ সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে নেওয়া হয়েছে। কত সালে? 53 সালে, 1953, মানে স্বাধীনতারও আগের ঘটনা বলতেছে। তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেকেন্ডারি এক্সামিনারের বোর্ডের হিসাবে, ঠিক আছে? যিনি এখন থেকে বোর্ড চেয়ারম্যান, এডুকেশন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আচ্ছা, দেন আমরা দেখব যিনি কী করছেন। এইখানে এসে উনি একটা গ্রেট প্ল্যান করছেন, নিউ স্ট্রাকচার তৈরি করছেন, যাতে করে এডুকেশন সিস্টেম দাঁড়ায়। 1 2 3 4 5 6 7 8 9 বাইচা থাকে কি মরে গেছে, তাই রাইট? এই যে এই নাম্বারটা লাস্ট, এরপরে ইন্নালিল্লাহ হয়ে গেছে, খেলা শেষ। ওকে।